তো আজকে হচ্ছে আমরা প্রথমে 28টা যে একদম ক্লাসিক্যাল কম্পোজিশন রুল আছে সেগুলো শিখবো। তার পরবর্তীতে আমরা হচ্ছে কিছু অ্যাসাইনমেন্ট দেখবো। ও আচ্ছা, হ্যাঁ, আমরা আগে আসলে অ্যাসাইনমেন্ট গুলোই দেখে ফেলি, তারপরে হচ্ছে ক্লাসটা শুরু করি। আজকেও আসলে হচ্ছে দুইজন অ্যাসাইনমেন্ট পাঠাইছে। তার মধ্যে একজন হচ্ছে শ্রমনা হাওলাদার, আর একজন হচ্ছে তাসনিমুন মামুন। তো তাদেরকে প্রথমে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি, তারা হচ্ছে আসলে ক্লাসটাকে ফলো আপ করতেছে। আর হচ্ছে এবার তাদের একটু অ্যাসাইনমেন্টের রিভিউ করি। তো প্রথম যে অ্যাসাইনমেন্টটা সেটা ছিল হোয়াইট ব্যালেন্স ভ্যারিয়েশন, ইনি দেখিয়েছেন। তো অ্যাকচুয়ালি এটা এটা মনে হয় হচ্ছে ন্যাচারাল বা মাঝখানের মিডিল গ্রাউন্ডে। এটা হচ্ছে একটু নীলচে বা হচ্ছে ব্লুইশ, আর এটা ইউলিশ টোন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, উনি লিখেছেন আর কি। তো এই ক্ষেত্রে ইউলিশ হচ্ছে টোনটাকে উনি প্রেফার করতেছেন। এর পরের পেজটাতে উনি হচ্ছে অ্যাসপেক্ট রেশিও দেখিয়েছেন। তো এটা হচ্ছে 3:4, 9:6, আর এটা হচ্ছে ফুল। আচ্ছা, ফুল বলতে আপনার যে আপনার ফোনটা আছে সেই ফোনের যে স্ক্রিন রেশিও আছে সেই স্ক্রিন রেশিওটাকে বোঝায়। আর হচ্ছে উনি প্রেফার করতেছেন 9:6, 16 কে। কিন্তু আমার কাছে মনে হয় এই যে এই ফ্রেমের জন্য ল্যান্ডস্কেপের যদি আমরা ফ্রেমিংটা করতাম, অ্যাসপেক্ট রেশিওটা ইউজ করতাম, তাহলে আই থিঙ্ক ভালো হতো। তাহলে সেই হিসাবে যদি আমরা 16:9 বা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে যদি আমরা এটাকে মানে করতাম, তাহলে আই থিঙ্ক বেটার হতো আর কি। আর একটু আমরা যদি ক্লোজে যেতাম তবেও বেটার হতে পারতো। আচ্ছা, এই ক্ষেত্রে 3:4 আর 9:16 দুইটাই আসলে আমার কাছে ভালো লাগতেছে। আচ্ছা, এটা হচ্ছে জেপিজি ভার্সন আর এটা হচ্ছে র ভার্সন। তো এখানেও আমরা একটা ডিটেলস এর একটা মানে হচ্ছে তফাৎ দেখতে পাচ্ছি। আহ ওনার ফোন এইখানে কি করতেছেন, একটা ফ্যাকাশে হচ্ছে ভাব আনতেছেন, আর এইখানে হচ্ছে একটা পাঞ্চিনেস আসতেছে, স্যাচুরেশন হচ্ছে বুস্ট করা, কন্ট্রাস্ট বুস্ট করা। বাট এখানে কি মোর হচ্ছে এখানে এখানে যে আমরা বুঝতে পারতেছি না, বাট এখানে ভেতরে হচ্ছে মেটা ডাটা হিসেবে অনেক বেশি ডাটা ক্যাপচার করা আছে। এবং আমি যখন এটা এডিট করব তখন আমার কাছে অনেকখানি কন্ট্রোল চলে আসবে, আমি যা ইচ্ছা যে কোনো কালার ওখানে দিতে পারবো, যে কোনো কন্ট্রাস্ট এবং যে কোনো এক্সপোজারই আমি ওখানে বসাতে পারবো। আচ্ছা, এবার শ্রমনা হাওলাদারের হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট একটু দেখি। উনি প্রথমে অ্যাপারচারের হচ্ছে একটা ভ্যারিয়েশন দেখিয়েছেন। ওই অ্যাপারচার বলতে এই এফ এফ এর ওই সাইনটাই মনে হয় উনি এখানে ইউজ করছেন প্রো মোডে, যে 10.8 এখানে যে ভাগ করা যেত সেটা। তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়ানে একটু আউট অফ ফোকাস দেখাচ্ছে। আমি যদি আপনাদেরকে জুম করে একটু দেখাই, যে ওয়ানে ওনার হচ্ছে সোফা বা পেছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাতে হচ্ছে ফোকাস হয়েছে, কিন্তু আমার যে মাঝখানে যে ফুলটা আছে সেটাতে আমার হচ্ছে ফোকাস হয়নি। তো 0.8-এ যে আবার হচ্ছে আমার এটাতে ফোকাস চলে এসছে। আর এটা হচ্ছে 0.5-এ জাস্ট হচ্ছে ফোকাস আরো সামনে চলে আসছে, এই জন্য ঝাপসা হয়ে গেছে। আর এটা 0.4-এ ফোকাস একদমই সামনে চলে আসছে। বাই দা ওয়ে, এটা হচ্ছে অ্যাপারচার না, এটা আসলে ফোকাস। অ্যাপারচার একটু অন্য জিনিস। আই আই থিঙ্ক হচ্ছে আপনার ফোনে ওই অ্যাপারচারটা চেঞ্জ করা যায় না। এর আগে হচ্ছে একজন যে অ্যাসাইনমেন্ট দিয়েছিল কালকের ক্লাসে, ওনার ফোনে হয়তো বা অ্যাপারচারটা চেঞ্জ করা যেত। বাট এইটা হচ্ছে আপনার ফোকাস, মানে হচ্ছে ফোকাস কোন লাইনে থাকবে তার একটা মিটারিং মোড আর কি। আর আপনি তাও এখানে ফোকাস লিখেছেন, এখানে আসলে আপনার জন্য প্রশংসাজনক একটা স্ট্যান্স আপনার। এটা হচ্ছে শাটার স্পিড, শাটার স্পিড যত হচ্ছে এই ভ্যালুটা বাড়বে তত ডার্কার হবে। হ্যাঁ, আমরা ওইটাই দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা একটা স্টেডি একটা শট নিচ্ছি, তাহলে আমার মনে হয় 1/20 আমার ফোনের জন্য আর কি এনাফ। কারণ আমাদের ফোনগুলোর যে আপনার হচ্ছে ফোকাল লেন্থ হয় সেটা মোটামুটি 10-এর মধ্যে থাকে আর কি, 4 থেকে 10-এর মধ্যে থাকে। তাহলে যদি 10ও হয় তাহলে 1/20 ফাইন। আর যেগুলো হচ্ছে আইফোনে আমরা দেখলাম 26 আছে, তারপরে হচ্ছে S24-এ আমরা দেখলাম হচ্ছে 23 আছে। তো তার মানে হচ্ছে 1/40-এর মধ্যে রাখলেই অ্যাকচুয়ালি হয়। বাট এক এক বাই হচ্ছে যে 125, এটা একটু ওয়ে লার্জার হয় আর কি। তবে আপনার যদি হাত একটু শেক করে এবং আপনার যদি এক্ষেত্রে একটু প্র্যাকটিস কম থাকে তাহলে আপনি 1/25 রাখতে পারেন। এবার উনি আইসোর একটা ভ্যারিয়েশন দেখিয়েছেন, ওই সেম জিনিস, যে যত বাড়াবে তত আমার হচ্ছে ইমেজ সেন্সিটিভিটি বেড়ে যাবে।
আচ্ছা, আর এটা হচ্ছে উনি হোয়াইট ব্যালেন্স দেখিয়েছেন। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে এই ছবিটা মানে বেশ প্রেফারেবল লাগতেছে, রাদার দ্যান হচ্ছে এই যে ৯,০০০ এটা রাখার কারণে। তো এটা একটা বেশ একটা ভালো এক্সাম্পল আর কি, যে কেমন করে একটা ছবির পার্সপেক্টিভ, তারপরে আপিল সবকিছু চেঞ্জ হয়ে যায় জাস্ট হচ্ছে হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করার জন্য। আচ্ছা, এখানে উনি দেখিয়েছেন মোস্ট প্রবাবলি যে এমন এমন দুইটা ছবি যেখানে হোয়াইট ব্যালেন্স হচ্ছে নীলচে করলে ভালো লাগে, এবং আরেকটা দেখাতে হবে যেটা ইয়েলোইশ করলে ভালো লাগে। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে যে এখানে ইয়েলোইশটাই বেটার লাগতো আমার হচ্ছে ব্লুইশ এর থেকে। বাট এটা আমার মনে হয় একটু বেশি ব্লুইশ হয়ে গেছে, একটু কম ব্লুইশ থাকলেও আই থিঙ্ক চলতো আর কি। কারণ আপনি লক্ষ্য করেন যে এখানে যে স্কাই আছে, এটার হচ্ছে এক্সপোজারটা এতটা বেশি যে হাইলাইটটা ও হচ্ছে ধরতে পারেনি, ও বরঞ্চ নীল আলোটা হচ্ছে আমার ইয়াতে দিয়ে দিছে, শ্যাডোতে দিয়ে দিছে। কিন্তু হচ্ছে তার মানে মানে আমার ব্রেইন হচ্ছে প্রসেস করতেছে যে এই গাছটার পাতা হচ্ছে নীল, বাট এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে একটু আনরিয়ালিস্টিক। বাট যদি এরকম হতো যে আপনার ক্যামেরার এইচডিআর যদি অনেক উন্নত হতো, তাহলে হচ্ছে ও আকাশটাকেও নীল করে ফেলতো, তখন আই থিংক হচ্ছে একটু ভালো লাগলেও লাগতে পারতো আর কি। তবে এটা একটা পারফেক্ট এক্সাম্পল। তো আপনারা করতেছেন, এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার আর কি। আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের যে থার্ড ক্লাস কম্পোজিশন নিয়ে সেইখানে চলে যাই। আচ্ছা, ২৮টা আমরা কম্পোজিশনের রুল শিখবো, তার মধ্যে প্রথম কয়েকটাই প্রমিনেন্ট, তারপর গুলো হচ্ছে জাস্ট হাইব্রিড কিছু কম্পোজিশন টেকনিক। সবার প্রথমে আসবে রুল অফ থার্ড। এটা অনেক বেশি পরিচিত সবার সবার কাছে আর কি, যে অনেকেই এই কথাটা বলতে শুনছে যে হচ্ছে আসলে এখানে তিনটা করে লাইন থাকে, সরি, এখানে হচ্ছে দুইটা করে লাইন থাকে আর তিনটা ভাগে ভাগ থাকে। তার মধ্যে যে ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো আছে, সেই পয়েন্টে যদি আমি সাবজেক্টকে রাখি, তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে ভিউয়ার থাকবে সে হচ্ছে খুব দ্রুত আমার হচ্ছে সাবজেক্টটা পেয়ে যাবে। তো এখানে আপনারা লক্ষ্য করেন যে এই যে ফটোটা আছে, সেই ফটোতে হচ্ছে আমার মেইন সাবজেক্ট এইটা, রাইট? তাহলে এটাকে কোথায় রাখা হয়েছে? আমার হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট গুলোতে রাখা হয়েছে। এটা আসলে হিউম্যান সাইকোলজি, যে হিউম্যান সাইকোলজির দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ও সবসময় এই যে ইন্টারসেক্টিং পয়েন্টের আশেপাশেই হচ্ছে ফোকাস করার চেষ্টা করে, বা প্রথম চোখ ওখানে পড়ে। আরেকটা টেন্ডেন্সি হচ্ছে সে প্রথমে বাম দিক থেকে হচ্ছে এই ছবিটা দেখা শুরু করে। যেহেতু আমাদের যে লিপি আছে, সেই লিপিটা আসলে হচ্ছে বাম থেকে ডানের দিকে যায়। তো এই জন্য হচ্ছে আমাদের একটা প্রবণতা যে হচ্ছে আমরা সবসময় প্রথমে বামে দেখবো, তারপরে হচ্ছে ডানে যাব। তাহলে যদি এটা আরো বেস্ট হতো যদি হচ্ছে আমার এই গাছটা এই দিকে থাকতো, তাহলে আমার আই থিংক হচ্ছে আরো বেশি গ্রামাটিক্যাল হতো। কিন্তু আমরা তো জানি যে আমাদের বাংলা ইংলিশ এগুলো হচ্ছে বাম থেকে লেখা হলেও কিছু কিছু অ্যারাবিক এবং সোমাটিক কান্ট্রিরা আছে যারা হচ্ছে ডান থেকে শুরু করে। তো সেই ক্ষেত্রে আবার তাদের সাইকোলজি হিসাবে আবার এটা অনেক ভালো একটা কম্পোজিশন আর কি। তাহলে রুল অফ থার্ড এর আরেকটা আমরা দেখি। আমার এই যে ক্যাথেড্রালটা আছে, এই ক্যাথেড্রাল হচ্ছে আমার মেইন সাবজেক্ট, রাইট? তাহলে এটাকে আমি হচ্ছে আমার ইন্টারসেক্টিং পয়েন্টে রাখবো। এবার লক্ষ্য করুন যে আমাদের হচ্ছে এখানে একটা সেকেন্ডারি ইয়া আছে, যে সাবজেক্ট আছে, সেটা হচ্ছে এই যে ফাউন্টেনটা। এই ফাউন্টেনটাকেও হচ্ছে এই যে ইন্টারসেক্টিং পয়েন্টের কাছাকাছি রাখার চেষ্টা করা হয়েছে। সবসময় আসলেই হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্টের কাছে থাকা সম্ভব না মাঝে মধ্যেই। কারণ হচ্ছে আপনি তো ওই ক্যাথেড্রাল আর হচ্ছে ওই ফাউন্টেনের মধ্যে যে রিলেটিভ যে ডিস্টেন্সটা আছে, এটা সবসময় তো আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন না। যদিও আপনি একটু সরে বা হচ্ছে একটু বেঁকে আপনি হচ্ছে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে ইন্টারসেক্টিং পয়েন্টের কাছাকাছি আনতে পারেন, কিন্তু মাঝে মধ্যে এটা পসিবল হয় না। তো একেবারেই একদম প্রিসিশনের মাধ্যমে এটা মানে একদম না ভেবে আপনারা জাস্ট একটা রাফলি চিন্তা করবেন যে আমার হচ্ছে এইখানে আছে কিনা। এটার জন্য আপনাদের আপনাদের হচ্ছে একটা গ্রিড লাইন আছে, এই সবগুলোকে গ্রিড লাইন বলে। আপনাদের ক্যামেরা এবং ফোন আপনারা যেটাই দেখেন না কেন, ওইখানে একটা সেটিংস আপনারা নিশ্চয়ই পাবেন যে গ্রিড লাইন অন করার। তো তো সেটা আর কি অন করে ফেলবেন। আচ্ছা, এখানে দেখি আমার সাবজেক্টটা হচ্ছে এটা, এটা একদম বোঝা যাচ্ছে, এবং সে হচ্ছে এই যে ইন্টারসেক্টিং পয়েন্টে আছে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, ইনি কিন্তু সেকেন্ডারি সাবজেক্ট অ্যাকচুয়ালি। তো এনাকেও আর কি ইন্টারসেক্টিং পয়েন্টে রাখা হয়েছে। তো রুল অফ থার্ড শেষ। এর পরবর্তীতে আমরা শিখবো হচ্ছে সেন্টার কম্পোজিশন এন্ড সিমেট্রি। সিমেট্রি আসলে হচ্ছে আমাদের অনেক আর্টিস্টিক ভ্যালু হচ্ছে প্রোভাইড করে।
কারণ আমরা দেখে আসছি যে যেখানে প্যাটার্ন এবং সিমেট্রি থাকে সেখানে হচ্ছে মানুষ বেশ সুদিং একটা ভাব পায় এবং প্রশান্তি পায়। তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি আর্ট ফটোগ্রাফি করেন বা হচ্ছে কোনো কিছু ছবিতে অ্যাস্থেটিকনেস আনার চেষ্টা করেন, বা আপনারা যদি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করেন, তখন হচ্ছে এই সিমেট্রি লাইনগুলো হচ্ছে অনেক মেনটেন করার চেষ্টা করবেন আই থিংক। তো তখন আপনি একটু দেখেন যে আমি যদি একটু বেঁকে যেতাম তাহলে হচ্ছে এই লাইনটা একটু একটু এদিকে চলে যেত, আর এই লাইনটা সামান্য হচ্ছে একটু ডাইভার্জ হয়ে এই পাশে চলে যেত জিনিসটা। তখন আমার কাছে মানে মনে হতো যে এটা একটা অড একটা ইমেজ দেখতেছি। তো এই জন্য হচ্ছে যদি আমি একদম মাঝখানে দাঁড়াই তাহলে এখানে একটা সিমেট্রিক্যাল ভ্যালু আসে এবং অ্যাকচুয়ালি ছবিটাকে পারফেক্ট লাগে আর কি। এটাও হিউম্যান টেন্ডেন্সি আর কি, যে মানুষ হচ্ছে কোন ছবিকে পছন্দ করে আর কোন ছবিকে পছন্দ করে না। আচ্ছা, এই যে এই লাইনটাতে দেখতে পাচ্ছেন যে এই যে এটা এটা একটা মিররের মতো ক্রিয়েট করছে, যে এটার রিফ্লেকশন এখানে আসছে এবং হচ্ছে এটার যে পোর্শনটা যতখানি আছে এটার সামনেও পোর্শনটা ততখানি আছে। তার মানে এটা একটা মিরর সিমেট্রি। আচ্ছা, এটা এটা হচ্ছে একটা রাস্তার একদম মিডল গ্রাউন্ডে দাঁড়ানো হয়েছে এবং দুইজন মানুষ আছে। দুইজন মানুষ একেবারে হচ্ছে মাঝখানে যদিও নাই, বাট হচ্ছে এটা এমন ভাবে চলে গেছে রাস্তাটা যেন মনে হচ্ছে যে এটা একটা মিরর। যদিও বা এখানে হচ্ছে একটু আলাদা ভাবে ফোকাস করতেছে, বাট এখানে সিমেট্রি আর কি একটা উঠে আসছে। এটাও একটা সিমেট্রিক্যাল হচ্ছে ছবি, এটা রিফ্লেকশনকে কাজে লাগায় সিমেট্রিটা তৈরি করা হয়েছে। যে এখানে যে সিটি রিভারটা আছে এই রিভারের হচ্ছে সিটির একটা রিফ্লেকশন পড়তেছে এই যে মাঝখানে যে আমরা একদম লাইন বরাবর আমরা দেখতে পাচ্ছি এটা এটা সমান। যখন আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে আপনারা কোনো একটা হচ্ছে রিফ্লেকশনের ছবি তুলতেছেন, তখন যেন এই যে সিমেট্রি লাইনটা সেটা যেন মাঝখান বরাবর হয় এবং এইখানকার আর এইখানকার যে হচ্ছে গ্যাপটা সেটা যেন সবসময় সমান হয়, তাহলেই সিমেট্রি চলে আসবে। আর আপনারা তো জানেন যে হচ্ছে আরেকটা রুল হচ্ছে নো রুল। আপনার আসলে কোনো রুল নাই, এটাও একটা রুল। আপনারা যদি মনে করেন যে আপনার এই অ্যাঙ্গেলে এইটুকু বেশি রাখলে ভালো লাগতেছে না বা আপনার পছন্দ না, তাহলে আপনি যে কোনো ভাবে এই রুল ভঙ্গ করতে পারেন। আচ্ছা, এবার তৃতীয় নাম্বার আসছে ফোরগ্রাউন্ড, ইন্টারেস্ট অ্যান্ড ডেপথ। আচ্ছা, আমরা পরবর্তীতে একটা দেখব যে আমাদের ছবির এলিমেন্ট হচ্ছে তিনটা, মানে মোস্ট অফ দা ছবির এলিমেন্ট তিনটা, বাট আরো আরো অনেক ছবির অনেকগুলো লেয়ার থাকতে পারে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে একটা ফোরগ্রাউন্ড। এই যে এটা একটা ফোরগ্রাউন্ড। আচ্ছা, এইটা হ্যাঁ আবার দেখাইছে আর কি। এটা এটা আমি এখানে দেখাই, এটা ফোরগ্রাউন্ড, এটা সাবজেক্ট এবং এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তাহলে আমি চেষ্টা করব ফোরগ্রাউন্ডটা যেন আমার হচ্ছে একটু ব্লার থাকে, সাবজেক্টে যেন ফোকাসটা থাকে, আর ব্যাকগ্রাউন্ডটাও একটু যেন ব্লার থাকে। আর আমার যে এই সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা যেন পপ আউট করে, আর ভিজিটরকে যেন অতটা কষ্ট না করতে হয় যে আসলে সাবজেক্ট কি এটা জানার জন্য। আমাদের মেইন উদ্দেশ্যই থাকবে আর্টকে সহজ করা এবং হচ্ছে আমার যে দর্শক আছে সেই দর্শক যেন ভালো মতো বুঝতে পারে যে আমি কি বলতে চাচ্ছি বা আমি কি দেখাতে চাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন এখানে যদি আমি হচ্ছে ওই গ্রিড লাইন গুলো টানি তাহলে মোটামুটি কিন্তু এটা এই আপার ইন্টারসেক্টিং লাইনকে পেয়ে গেছে। তার মানে এটা রুল অফ থার্ডও মানে। এবং হচ্ছে এখানে যে আমরা ফোরগ্রাউন্ড, ইন্টারেস্ট, ডেপথ রাখছি মানে হচ্ছে তিনটা লেয়ারে ছবিটাকে তুলছি, এই গ্রামাটিক্যাল পজিশনটাও মানে। অনেক ছবিতে হচ্ছে দুইটা লেয়ার থাকে, তখন সেটাকে আর কি একটু 2D আর কি লাগে, মানে আঁকানো ছবি টাইপের লাগে। যখন আপনি হচ্ছে তিনটা এলিমেন্ট এখানে মানে রাখবেন তখন হচ্ছে আপনার এই ছবিটা আর একটু ডাইনামিক এবং 3D টাইপের লাগবে। আচ্ছা, এখানেও দেখেন এটা কিন্তু হচ্ছে আমার সাবজেক্ট না, এটা বুঝাই যাচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা ফোরগ্রাউন্ড, এটা হচ্ছে মিডিল গ্রাউন্ড, আর এইটা হচ্ছে আমার সাবজেক্ট। তার মানে সাবজেক্ট যে সবসময় মাঝখানে থাকবে এরকমও কোনো আর কি কথা নাই। আচ্ছা, এটা খুবই একটা ইন্টারেস্টিং আর কি হচ্ছে কম্পোজিশন, সেটা হচ্ছে ফ্রেম উইথ ফ্রেম। আচ্ছা, লক্ষ্য করে দেখেন এটা একটা দরজা। এই দরজা থেকে আমি যেন দেখতে পাচ্ছি যে সামথিং ইজ দেয়ার, রাইট? তো এইটা মেইনলি আমার হচ্ছে ক্যামেরা একটা ফ্রেম, তারপরে তার মাঝখানে একটা দরজা ফ্রেম তৈরি করতেছে, তারপরে আমার ইমেজটা আসছে। তার মানে হচ্ছে এটা একটা ফটো ফ্রেমের মতো আর কি লাগতেছে এবং এটা অ্যাকচুয়ালি অ্যাস্থেটিক এবং ক্লাসিক। এটা হচ্ছে এই এই কম্পোজিশনটার অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ইউজেস আছে হচ্ছে আপনার রয়্যাল ফ্যামিলি গুলোতে। যখন আপনার হচ্ছে ফ্রান্সের যেসব রয়্যাল ফ্যামিলি বা হচ্ছে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি এরা হচ্ছে যখন কোনো ছবি তোলে বা ছবি আপনার হচ্ছে আঁকায় নেয়, তখন হচ্ছে আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যে ফ্রেম উইথ ফ্রেম রাখার চেষ্টা করে আর কি। যে আমরা হচ্ছে তাকে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেম থাকবে তারপরে আমরা তাকে দেখতে পাচ্ছি।
এটা অ্যাকচুয়ালি একটা ক্লাসিকলেস হচ্ছে একটা কম্পোজিশন রুল। আচ্ছা, এটাও ফ্রেম উইথ ফ্রেম কিভাবে? আচ্ছা, এই ব্যাপারে কেউ কি আপনারা গেস করতে পারবেন যে এটা আসলে কে কে ফ্রেম তৈরি করতেছে আর আমার সাবজেক্ট কোনটা? এনিওয়ান? হ্যাঁ, বলেন। ভাইয়া এখানে গাছগুলা ফ্রেম আর আমাদের মেইন সাবজেক্টটা হচ্ছে ব্রিজ, এরকম। হ্যাঁ, রাইট রাইট। এখানে হচ্ছে আমাদের যে গাছগুলো আছে সেই গাছগুলো আমাদের ফ্রেম তৈরি করতেছে। আচ্ছা, আমার কার্সার কি দেখা যাচ্ছে এই সময়টাতে? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইখানেও দেখেন এটা হচ্ছে ফ্রেম উইথ ফ্রেম, কারণ হচ্ছে আমার এই যে গাছ, এই গাছটা হচ্ছে একটা ফ্রেম তৈরি করতেছে। আচ্ছা, এখানে কিন্তু দুইটা সাবজেক্ট আছে এবং হচ্ছে এখানে অনেকগুলো রুল সে ফলো করতেছে। একটা হচ্ছে অবশ্যই তো এটা ওই লাইন অফ হচ্ছে যে থার্ড যে ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো আছে সেটা তো আমার মেইনটেইন করতেছেই। আবার এখানে কিন্তু একটা সিমেট্রিও সে মেইনটেইন করতেছে। আবার এখানে আমার হচ্ছে সাবজেক্ট আছে, আবার হচ্ছে সেকেন্ডারি সাবজেক্ট আছে, আবার হচ্ছে আমার ফোরগ্রাউন্ড আছে। তার মানে এই ছবিতে অনেকগুলো লেয়ার আছে, যেখানে আসলে হচ্ছে ইউজার বা সরি ভিজিটর আসলে একদম সরাসরি এটাকে যখন তাকাবে তখন একটু ভাবতে হবে তাকে, ফাইন। কিন্তু যখন সে আরো একটু ডিপে ঢুকে যাবে তখন এই ছবিটা তাকে আর কি কিছু ইন্টারেস্ট দিবে এবং সে ইন্টারেস্টিং ফিল করবে আর কি। এবার আসেন হচ্ছে লিডিং লাইনে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে আমরা মাঝে মধ্যে একটা ছবিকে জাস্ট হচ্ছে মাঝখানে রাখি, এটা আমাদের একটা প্রবণতা। কিন্তু ওই ছবিটা যে ওই ছবিটাকে যে আসলে আমার ওইটাকেই যে মানে আমার হচ্ছে ওইখানে যে আমার চোখটা যাবে, এটার জন্য আমরা কোনো এলিমেন্ট ভাবি না। যেমন একটা মানুষের ছবি তুলি, তাকে আমরা মাঝখানে রাখি, আশেপাশে কোনো কিছুকে আমরা রাখি না। তো এটা আসলে ভুল। আশেপাশে যদি আমরা কোনো লাইনকে দেখতে পাই এবং সেই লাইনগুলো যদি তার দিকে লিড করে, তার মানে এটা একটা গাইড, যে আমার হচ্ছে চোখকে সে গাইড করতেছে যে এইটা আমার ফোকাস বা এইটা আমার মেইন সাবজেক্ট। লক্ষ্য করেন এখানে আসলেই কিছু মোজাইকের চিত্র ছিল যারা হচ্ছে আমার আইফেল টাওয়ারের দিকে আমাকে লিড করতেছে। আচ্ছা, ঠিক এরকম আমার সাবজেক্ট হচ্ছে এইটা। তো আমার যে রাস্তাটা আছে এই রাস্তাটা হচ্ছে আমাকে লিড করতেছে মেইন সাবজেক্টের দিকে। এটা আসলেই অনেক ক্রিয়েটিভ হচ্ছে একটা কম্পোজিশন, এবং এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় পোর্ট্রেইটের জন্য। যেমন আপনারা মাঝে মধ্যে হচ্ছে আচ্ছা, আপনারা তো হচ্ছে যারা মেকানিক্যাল এবং সিভিলে আছেন তারা হচ্ছে একটা বেশ কমন একটা ছবি হচ্ছে মেকানিক্যাল বিল্ডিং বা সিভিল বিল্ডিং এর বারান্দায় হচ্ছে দাঁড়ায় একটা ছবি আর কি। তো এখন আপনারা হচ্ছে মাঝে মধ্যে এরকম করে হাত দিয়ে আছেন, আরেকজন আপনার ফ্রেন্ড ছবি তুললো যে কোনো একটা অ্যাঙ্গেলে, তো এটা একটা বোরিং একটা ছবি হবে। বাট হচ্ছে আপনারা যদি রেলিংটাকে হচ্ছে একটা লিডিং লাইন হিসেবে ইউজ করেন, যেটা আপনাকে আপনার দিকে লিড করবে, ওটা অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং হবে আর কি। আপনারা এটা চাইলে ট্রাই করতে পারেন। আপনারা জাস্ট একটু সার্চ দিবেন যে লিডিং লাইন ফর পোর্ট্রেট এই সব কিছু, তো তখন দেখতে পাবেন যে আসলে হচ্ছে আপনারা যেভাবে অ্যাকচুয়ালি ছবি তোলেন সেভাবে অনেকেই অ্যাকচুয়ালি ছবি তোলে, এবং হচ্ছে তারা লিডিং লাইনকে একটু প্রায়োরিটি দেয় জন্য তাদেরটা একটু বেশি প্রফেশনাল লাগে, আর কিছুই না। আচ্ছা, এবার হচ্ছে ডায়াগোনালস এন্ড ট্রায়াঙ্গেলস। এটা একটা জিওমেট্রিক্যাল ব্যাপার। এখানে হচ্ছে কোনো রুল নাই, কিন্তু আপনারা লক্ষ্য করেন যে এই যে এটা, এই ব্রিজটা হচ্ছে ট্রাসের মাধ্যমে আর কি তৈরি। তো এই ট্রাসটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে ফেলছে। আর এইদিকে যখন আমি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমার লিডিং লাইন, এই লিডিং লাইনও হচ্ছে একটা ত্রিভুজ গঠন করছে। সেকেন্ডারি লিডিং লাইনও আমার ত্রিভুজ গঠন করছে। তারপরে তার উপরে যে বেড়া আছে সেটাও একটা ত্রিভুজ। তার উপরে যে রেলিং, তার উপরে যে ল্যাম্পপোস্ট গুলো আছে সেটাও একটা ত্রিভুজ গঠন করতেছে। তার মানে এখানে অনেক বেশি ত্রিভুজের আধিক্য আমি দেখতে পাচ্ছি। তার মানে যে অ্যাকচুয়ালি হচ্ছে এই ছবিটার দিকে তাকাবে, সে যদি একটু ভাবে তাহলে সে অনেকগুলো ত্রিভুজ দেখতে পাবে, যেটা তার তাকে একটু আর কি হচ্ছে অ্যামেজ করবে। তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ত্রিভুজের আধিক্য। যেমন এইখানে আমরা একটু অ্যাঙ্গেল করার জন্য এই যে বাড়িটা আছে সেই বাড়িটা হচ্ছে বড় থেকে ছোট হতে থাকতেছে, যেটা একটা অসম্পূর্ণ ত্রিভুজ গঠন করতেছে। সেকেন্ডারি আর হচ্ছে প্রাইমারি যে লিডিং লাইন সেটাও আমার ত্রিভুজ গঠন করতেছে। সো এটাও একটা কম্পোজিশন রুল। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এটা আসলে রুল অফ থার্ড কিন্তু মেনটেন করেনি, বাট হচ্ছে আমাদের যে এই ডায়াগোনাল এন্ড ট্রায়াঙ্গেলস এটা মেনটেন করছে। সো আপনার আপনার যদি কোনো জাজমেন্ট হয় তাহলে আপনার ছবিকে গ্রামাটিক্যাল ইরর আর কি কোনোটাকে বলা হবে না। এবার আমরা দেখবো প্যাটার্ন এন্ড টেক্সচার। মানুষ দুইটা জিনিস পছন্দ করে, এর পরেরটা আপনারা হচ্ছে আরেকটু এনজয় করবেন। যেমন মানুষ হচ্ছে
প্রথমত প্যাটার্ন অনেক পছন্দ করে, তারা হচ্ছে সেম রিপিটেড জিনিস হচ্ছে বেশ ভালোভাবে আর কি দেখে এবং হচ্ছে ওইটাকে অ্যাস্থেটিক ভাবে আর কি নেয় আর কি, বা হিউম্যান সাইকোলজি। কিন্তু যদি এটা অনেক বেশি হয়ে যায়, মানে বারবার যদি একটা প্যাটার্নাস জিনিস হয়ে যায়, তখন মানুষ অনেক বেশি মনোটোনাস ফিল করে এবং হচ্ছে অনেক তাড়াতাড়ি সে আর কি ইন্টারেস্ট হারায় ফেলে। তার মানে আমাদেরকে একটা সুইট স্পট দেখতে হবে যেখানে হচ্ছে আমার প্যাটার্ন থাকবে, কিন্তু আমার ওইখানে প্যাটার্নের মাঝখানে কোনো কিছু একটা ছেদ থাকবে, ওই ছেদে আমার হচ্ছে ইয়া পড়বে আর কি, ফোকাসটা পড়বে। যেমন আপনারা লক্ষ্য করেন যে এই ফ্লোর টাইলসটা আছে, সেই টাইলসটা একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছে। এখন মানুষটা কি প্যাটার্ন ধরে ধরে লিড করতে করতে তার প্যাটার্নটা ছেদ করতেছে কোথায়, ওই যে আমাদের যে গম্বুজটা আছে সেই গম্বুজে। তো তখন হচ্ছে মানুষ ওই গম্বুজের দিকে বেশি আকর্ষিত হবে। জাস্ট এটা। যেমন এটা, এটা হচ্ছে একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছে, যদিও বা এটা হচ্ছে ইররেগুলার প্যাটার্ন, বাট প্যাটার্ন ক্রিয়েট করতেছে। তো আমি প্যাটার্ন ধরে আগাচ্ছি আগাচ্ছি, দেন হচ্ছে এইখানে আমার সাবজেক্টকে খুঁজে পাচ্ছি। আচ্ছা, এবার আসেন যে একটু আগে তো আমরা দেখলাম যে প্যাটার্ন তৈরি করতে হবে বা টেক্সচার তৈরি করতে হবে, তো আমরা এখানে প্যাটার্নকে ভাঙবো। যেমন হচ্ছে যদি আপনার ওই যে যেমন চাইনিজদের যদি আমরা হচ্ছে একটা ইউনিভার্সিটির গ্রুপ ফটো দেখাই, তাহলে হচ্ছে আহ, একদম ছবি তুললাম, তারা সবাই একরকম দেখতে, তারা সবাই ইউনিফর্ম পরে আছে, তো এটা আমার কাছে ভালো লাগতেছে এবং এটা একটা প্যাটার্নের জিনিস। কিন্তু হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি অ্যাস্থেটিক। কিন্তু যদি আমি ওইখানে চাইনিজদের মাঝখানে যদি একটা এশিয়ানকে রাখি এবং হচ্ছে তার কোনো ইউনিফর্ম নাই, তো একদম মাঝখানে রাখলাম, তাহলে ওইটা হয়ে গেল কি ব্রেক দ্য প্যাটার্ন। তখন যে ওই সিনটা দেখবে সবার প্রথমে ওই এশিয়ানের দিকে তার নজরটা যাবে। তো আমাদের তো মেইন উদ্দেশ্যই হচ্ছে নজর কাড়া, তাই না? তার মানে হচ্ছে আমরা এভাবে নজর কাটতে পারি, সবগুলোকে আমরা সিমিলার টাইপ রাখলাম, আর মাঝখানে হচ্ছে বা যে কোনো একটা পোর্শনে আমরা হচ্ছে একটা ডিসিমিলার জিনিস রাখলাম, তখন আমাদের ওই যে নতুন যে জিনিসটা তার দিকে আর কি নজরটা বেশি যাবে। আচ্ছা, যেমন এই ক্যান্ডেলের দিকে আমাদের নজরটা প্রথমেই যাচ্ছে। আচ্ছা, একটা মেইন হচ্ছে ক্রাইটেরিয়া, আপনি কিভাবে বুঝবেন যে আপনার ছবিতে আর কি কম্পোজিশনটা ভালো হয়েছে কিনা? প্রথমে আপনি একদম ফ্রেশ মাইন্ডে আপনার ছবির দিকে একদম তাকাবেন, তারপরে যদি আপনি দেখতে পান বা আপনি যদি নিজে স্যাটিসফাইড হন যে হচ্ছে আপনার আপনি যা দেখাতে চাচ্ছেন তার দিকে আপনার হচ্ছে চোখ পড়তেছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে হচ্ছে আপনার আহ হচ্ছে ছবির যে ইয়াটা কম্পোজিশন সেটা ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে রুল অফ অডস, এটাও একটা ইম্পর্টেন্ট আর কি রুল। এটা বলতেছে যে ইভেন নাম্বারের মানুষের থেকে অড নাম্বার আর কি মানুষ বা যে কোনো একটা জিনিস আর কি বেশি ভালো লাগে। যেমন এখানে যদি দুইটা গম্বুজ থাকতো, যেমন এই যে এটা, এখানে দুইটা মানুষ আছে, এই দুইটা মানুষ কিন্তু ইকুয়ালি সেম ডিস্টেন্সে দাঁড়ায় আছে এবং ফোকাল লেন্থেও তারা সেম ডিস্টেন্সে দাঁড়ায় আছে। তো এখন যে ভিজিটর বা যে দেখবে সে আসলে কনফিউজড হয়ে যাবে, বা তার মধ্যে একটা দুইটা পথ দাঁড়াবে, সে কোন মানুষটাকে হচ্ছে তাকে নজর দিবে বা ফোকাস করবে। তো এই জন্য হচ্ছে মানুষ কনফিউজড হয়ে যায়, এই জন্য এটা একটু ডিস্টার্বিং লাগে। অ্যাকচুয়ালি ডিস্টার্বিং বলাটা একটু খারাপ, মানে আমি বলতেছি যে একটু আমাদের শ্রম লাগে, আর মানুষ হচ্ছে স্বভাবতই অলস। তো এই জন্য হচ্ছে মানুষ এটাকে ইন্টারেস্টিং ভাবে না আর কি, ঠিক এরকম। তো এখন আমরা যে এই যে তিনটা রাখলাম, তখন আমি একদম শিওরলি ধরে ফেললাম যে এইটা আমার ফোকাসে থাকবে। এই দুটা আমাকে সহায়ক আর কি এটাকে ফোকাসে আনার জন্য। তারপরে হচ্ছে আপনারা লক্ষ্য করেন এখানে তিনটা মানুষ আছে, এই তিনটা মানুষ তখন যখন মানুষ আর কি সিলেক্ট করবে যে এর দিকে আমি ফোকাস করব, তখন সে তিনটা মানুষকে দেখবে, তার মধ্যে সে আবার চুজ করবে যে আমি মিডিল পোর্শনটাকে চুজ করব ফোকাসের জন্য। তো এটা একটা হচ্ছে ভালো উদাহরণ রুল অফ অডের জন্য। যেমন এইটার থেকে, আচ্ছা, এইটার থেকে এই ছবিটা বেশি ডাইনামিক, যদিও বা এটার কোনো অল্টারনেটিভ এই ওয়েবসাইটে দেওয়া হয়নি। যেমন এটাও কিন্তু হচ্ছে রুল অফ অড কে ব্রেক করতেছে, বাট এটা ভালো লাগতেছে। তো হচ্ছে এরকম কোনো ব্যাপার না যে রুল অফ অড কে আপনাকে সবসময় মেনটেন করতে হবে, বাট আপনি যদি ব্রেক করেন তবুও ভালো লাগতে পারে। আচ্ছা, এটা হচ্ছে ফিল দ্য ফ্রেম। লক্ষ্য করে দেখবেন, এর আগেও আমি বলছিলাম যে ক্রিস্টোফার নোলানের একটা প্রবণতা, সেটা হচ্ছে সে খুব বেশি ক্লোজ আপ শট নেওয়ার চেষ্টা করে। তো ক্লোজ আপ শট নেওয়ার মাধ্যমে হচ্ছে আপনি যে কোনো আপনার সাবজেক্টের ইমোশন বা হচ্ছে ইনার ফিলিংস, তারপরে হচ্ছে তার এক্সপ্রেশনের খুব কাছাকাছি চলে যেতে পারেন। ফটোগ্রাফিতে আসলে তিনটা এলিমেন্ট, অ্যাকচুয়ালি জাস্ট কথার কথা আর কি, বলে হচ্ছে কম্পোজিশন, ইমোশন অ্যান্ড
অ্যান্ড হচ্ছে সেটিংস, এই টাইপের বা টেকনিক্যাল টার্মস আর কি। তো এই তিনটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে। তো আপনি কম্পোজিশনটা যদি এমন ভাবে করেন যে আপনার ওই ইমোশন এলিমেন্টটাকেও সে স্যাটিসফাই করতেছে, তখন তো অ্যাকচুয়ালি আপনার ছবিটা বেশি স্ট্যান্ড আউট করবে। যেমন এই সিংহর ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে একদম খুব কাছ থেকে তোলা। যদি আমি একটু দূর থেকে তুলতাম তাহলে হয়তোবা আমি বুঝতে পারতাম যে সে একটা সিংহ জাস্ট দাঁড়ায় আছে টাইপের। কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি একটা অ্যারোগেন্স, একটা ডমিনেন্সের ভাব আছে। তো যেটা অ্যাকচুয়ালি আমাকে ভাবাচ্ছে বা আমাকে আটকে রাখতেছে ছবিটা, আর একটু দেখার জন্য হচ্ছে আপিল করতেছে। তো এটা একটা বেশ ভালো জিনিস। আবার এটা দেখেন যে হচ্ছে একটা বিল্ডিং এর ছবি, এটা যদি আমি দূর থেকে তুলতাম তাহলে ওটা ফিল দ্য ফ্রেম হতো না। তখন আমি এর আর্কিটেকচারাল যে সৌন্দর্যটা সেটা ওইভাবে আর কি মেহসুস করতে পারতাম না। তো যখন আমি আর কি কাছ থেকে দেখতেছি তখন হচ্ছে এটা আমার কাছে আরো বেশি আহ কি বলে ভিজুয়ালাইজড হচ্ছে আর কি। ঠিক সেরকম এইখানে হচ্ছে যে ছবিগুলো, সেটা এটা মনে হয় মোস্ট প্রবাবলি রাশিয়ান বা জার্মান কোনো একটা বিল্ডিং, তার আর্কিটেকচার দেখা হচ্ছে। আচ্ছা, ফিল দ্য ফ্রেম কিন্তু আর্কিটেকচারাল ছবির জন্য অনেক বেশি আর কি ইম্পর্টেন্ট এটার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা রুল এক একটা ফটোগ্রাফির দিকে হচ্ছে বেশি এজ দিচ্ছে। আচ্ছা, এর পরে হচ্ছে জাস্ট উল্টা একটা হচ্ছে আপনার মানে মানে রুল, সেটা হচ্ছে লিভ দ্য নেগেটিভ স্পেস। আমরা একটু আগেই বললাম যে আমাদের এই স্পেসটা ক্লোজ আপ হওয়া উচিত এবং আমার সাবজেক্টের আরো কাছে চলে যাব। আর এখানে আমি বলতেছি আমি সাবজেক্টের থেকে আরো দূরে চলে যাব এবং আরো আমি কিছু ফাঁকা জায়গা রাখবো। যেমন এই মূর্তিটার দিকে আমরা দেখি, এর মাঝখানে এর যে এই পাশগুলোতে যে ফাঁকা জায়গাটা আছে, সেই জায়গাটা আমাকে আসলে অ্যালাউ করতেছে এই রুল অফ থার্ড এর মধ্যে যেন পড়ে। যেমন আমি যদি এটাকে মাঝখানে রাখি তাহলে আমার তো একটা রুল অফ থার্ড এর মধ্যে পড়তেছে না, এবং ওইটা আসলে একটু ভালোও লাগবে না। বাট আমি যদি একটু সাইডে রাখি তখন আমার যে অ্যাম্বিয়েন্ট যে জিনিসটা, সেই জিনিসটা চলে আসবে এবং আমাকে ফিল করাবে যে ওই সাবজেক্টটা কোথায় আছে এবং কি অবস্থাতে আছে। তো এটা আসলে হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে স্টোরি টেলিং এর জন্য, এখানে আমার জন্য বেশি আর কি ইউজফুল। এখানে ইমোশন অতটা আর কি প্রাধান্য পায় না, বরঞ্চ স্টোরিটা প্রাধান্য পায়। আচ্ছা, এখানেও ব্যাপারটা যে আমি যতটা বেশি স্পেস রাখছি ততটা বেশি মিনিমালিস্টিক আমার ব্যাপারটা লাগতেছে, এবং ওই মিনিমালিস্টিকটা হচ্ছে আর্টিস্টিক একটা ফর্ম আর কি প্রডিউস করতেছে। ও আচ্ছা, এরপরের যেই রুল সেটা হচ্ছে সিম্পলিসিটি অ্যান্ড মিনিমালিজম। যেমন এইখানে আমি অ্যাপারচারটাকে অনেক বেশি লো করার মাধ্যমে সবগুলোকে ব্লার আউট করে ফেলছি। আমার শুধুমাত্র ফোকাস এটাই শুধুমাত্র ফ্রেমটাকে ফিল করতেছে। তো এটা একটা মিনিমালিস্টিক একটা ছবি, এখানে কোনো লেয়ার নাই, জাস্ট হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। তো মিনিমালিজমটাও হচ্ছে অনেক সময় প্রভাবিত করে। যেমন এটা দেখে আমার মনে হচ্ছিল না যে এটা একটা মিনিমালিস্টিক ছবি, এখানেও এটারও উদাহরণ দেখাচ্ছে আর কি। আচ্ছা, এটা এটা কোনো রুল না, বাট বলছে যখন আপনি আপনার যে কালার অনেক বেশি পপ আপ করতেছে, আপনার অনেকগুলো কালার, আমি মনে হয় কালকে বলছিলাম কি না যে হচ্ছে কিছু ছবি আর কি ভালো, আচ্ছা কালকে ক্লাসে বলিনি, বাট হচ্ছে মাঝে মধ্যে আপনারা দেখবেন আপনাদের যদি একটা অ্যাকসেন্ট কালার আর একটা যদি থিম কালার, এই দুইটা কালারের যদি আপনারা ছবি তোলেন তাহলে হচ্ছে আপনাদের ছবিটা বেশি প্রফেশনাল লাগে। যেমন আপনার ধরেন অ্যাকসেন্ট কালার হচ্ছে হলুদ, আরেকটা হচ্ছে থিম কালার হচ্ছে ব্রাউন, তো এটা অনেক বেশি ভালো লাগবে। কিন্তু এইখানে অনেক বেশি কালারের নয়েজ আছে, যেমন এইখানে হচ্ছে আমার সবুজ, এইখানে আমার হচ্ছে মানে সামথিং সামথিং, এখানে ব্রাউন দেখতে পাচ্ছি, এখানে আমার হোয়াইট দেখতে পাচ্ছি। তো এই কালারটা আমাকে একটা নয়েজ ক্রিয়েট করতেছে। এখানে যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই তাহলে আমার এই সাবজেক্টের দিকে আমার হচ্ছে নজরটা বেশি পড়তেছে রাদার দ্যান মাই কালার। তো যদি আমি সাবজেক্টকে ভালো মতো ফোকাস করতে চাই, আমি কালার দ্বারা ডিস্ট্রাক্টেড করতে যদি না চাই আমার দর্শককে, তাহলে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শুট করব। মাঝে মধ্যে আপনারা দেখেন বিভিন্ন ডকুমেন্টারি বা হচ্ছে বিভিন্ন হচ্ছে থিম টাইপের যে ছবিগুলো, সেগুলো ফটোগ্রাফাররা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তোলে। এটার একটা মেইন রিজন হচ্ছে এটা। যেমন ধরেন একটা অ্যাম্বিয়েন্ট সে দেখাতে চাচ্ছে, সেই অ্যাম্বিয়েন্টের পরিবেশ দূষণ সে দেখাতে চাচ্ছে, তো জাস্ট সে ফোকাসে রাখবে হচ্ছে কালো ধোঁয়াটা উঠতেছে, এখন তার জাস্ট টেক্সচার বা ওই সাবজেক্টটা দেখাতে হবে, তার অত কালার না দেখালেও হবে, বা তার কালার গুলোই হয়তো বা তাকে ডিস্ট্রাক্ট করতেছে। তো এই জন্য সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শুট করে। এরপর হচ্ছে আইসোলেট দ্য সাবজেক্ট। যেমন এই সাবজেক্টটা আমার, এটা আমার সাবজেক্ট, বাকিগুলোতে আমি অ্যাপারচার হচ্ছে কমাই দিয়ে আইসোলেট করে ফেলছি
এবং এটার মাধ্যমে আমি ফিল দ্য ফ্রেম এই জিনিসটাও একটু মেনটেন করছি, আমি ইমোশনটাকেও দেখাতে পারতেছি। এর একটা ভালো উদাহরণ। শুট ফ্রম দ্য বিলো আর শুট ফ্রম ফ্রম দ্য অ্যাভব, এই দুটাকে আমি বলবো পিওভি। পিওভি মানে হচ্ছে পয়েন্ট অফ ভিউ। তো এখন হচ্ছে পয়েন্ট অফ ভিউ সবসময় আর কি আমাদেরকে ভালো লাগে। যেমন আপনি যদি একটা আইফেল টাওয়ারের ছবি তোলেন, তো ওই ছবিটা একটু অর্ডিনারি আসবে, কারণ সে সবাই হচ্ছে হিউম্যান আই যে লেভেলে আছে সেই লেভেলেই হচ্ছে ছবি তোলার চেষ্টা করে। কিন্তু মানুষ হচ্ছে সেগুলোতে ইন্টারেস্ট ফিল করে যে সে যেগুলো মানে সে দেখেনি, বা একটু আননোন জিনিসে মানুষ আর কি কিউরিয়াস। তো নিশ্চয়ই হচ্ছে আইফেল টাওয়ারে যে একদম নিচ থেকে হয়তোবা একদম অধিকাংশ মানুষই এভাবে দেখে না। অধিকাংশ মানুষই হচ্ছে আসলে হিউম্যান আই লেভেলে দেখে। তো আপনি যখন এভাবে তুলবেন এবং সেটা যখন একটা সুন্দর লিডিং লাইন ক্রিয়েট করবে, তখন এই ছবিটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা গ্রামার ফলো করবে এবং অ্যাকচুয়ালি স্ট্যান্ড আউট করবে। যেমন এইটা মানুষ হচ্ছে সবসময় আরেকটু উপর থেকে দেখতো, বাট আপনি একটু নিচ থেকে দেখছেন, তো এটা একটা ভালো একটা পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, জাস্ট এরকম আর কি। মানুষ এরকম কোন একটা ছবি তুলে ফেলতে পারে, তার থেকে এই ছবিটা অনেক বেশি প্রফেশনাল। শুট ফ্রম দ্য অ্যাভব। আচ্ছা, এইখানে দাঁড়ায় যদি আপনি একটা ছবি তুলতেন, এই ধরেন এই শহরের, এটা মোস্ট প্রবাবলি বার্লিনের হার্ট অফ ব্রাক্স। আচ্ছা, এখানে কোনো ইয়া নাই। আচ্ছা, এটা এটা মোস্ট প্রবাবলি একটা খুবই হচ্ছে টুরিস্ট অ্যাট্রাকশন টাইপের কোনো কিছু। এটা হচ্ছে মেইনলি 60s দশকের হচ্ছে বাড়িগুলো এরকম হতো, 5-6 তলা হতো, তার উপরে একটা চিলেকোঠা টাইপের থাকতো। তো এটা হচ্ছে একটা অ্যানশিয়েন্ট টাইপের ছবি। তো হচ্ছে আমি যদি একদম নিচ থেকে তুলি, তাহলে আমি কয়েকটা বাসা পাবো, রাইট? কিন্তু আমি যখন এটা উপর থেকে তুলবো, তখন একটা সাম আপ একটা ভিউ পাবো, এবং হচ্ছে সামগ্রিক ভিউ একটা বুঝাবে, এখানে আধিক্য বুঝাবে যে অ্যাকচুয়ালি কতটা বাসা আছে। যেমন আপনি ধরেন কোন একটা ক্রাউডের ছবি তুলতেছেন, আপনি যদি হচ্ছে একদম ক্রাউডের মাঝখানে থাকেন, তখন আপনি বুঝতে পারবেন না যে ক্রাউডের বিশালতা। ক্রাউডের বিশালতা বুঝতে হলে আপনাকে একটু উপরে উঠতে হবে, তারপরে আপনাকে ক্রাউডটাকে দেখতে হবে। ঠিক সেরকম মানুষ হচ্ছে ঝড়ের মধ্যে থাকলে ঝড়ের বিশালতা বুঝতে পারে না, ঠিক সেরকম। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে, এটাও ভিউ ফ্রম দা টপ আর কি। এখানে হচ্ছে আমি পুরো সিটিটাকে বুঝতে পারতেছি, এবং সিটিটার সাপেক্ষে আইফেল টাওয়ারটা যে কত বড় সেটাও আমি দেখতে পারতেছি। আচ্ছা, এবার হচ্ছে লুক ফর দা পার্টিকুলার কালার এন্ড কম্বিনেশন। এখানে একটু কালার সায়েন্স ব্যাপারে চলে আসছে। এর আগে হচ্ছে আমরা কিছু প্রশ্ন নিব আর কি। যদিও বা ক্লাস করতেছি মাত্র 9 জন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই আই গেস। আমরা সামনের দিকে আগাই। লুক ফর দ্য পার্টিকুলার কালার এন্ড কম্বিনেশন। আপনার এরকম একটা প্যালেট দেওয়া থাকবে, যখন আপনি হচ্ছে এডিট করবেন, তখন আপনি হচ্ছে দুইটা জিনিস মনে রাখবেন, যে হচ্ছে এই পাশাপাশি যে এই জিনিসগুলো সেগুলো হচ্ছে শেড, আর হচ্ছে এইটা আর এইটা একদম বিপরীত কালার, এগুলোকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। তো আপনার একটা চেষ্টা হবে যে আপনার যদি ফোরগ্রাউন্ড হয় হচ্ছে ব্লুতে, তাহলে আপনার যেন ব্যাকগ্রাউন্ডটা একটু কমপ্লিমেন্টারি কালারে হয়। কমপ্লিমেন্টারি কালার হচ্ছে একদম বিপরীত, তো এই জন্য যখন তারা পাশাপাশি থাকে তখন একটা আরেকটাকে স্ট্যান্ড আউট করাতে হেল্প করে। তো আপনি যেটা দেখাতে চান সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আরো বেশি ভিজুয়ালাইজড হয় আর কি। যেমন এটা দেখেন, এটা হচ্ছে আমার ব্লু, তাই না? তার মানে ব্লু এর কমপ্লিমেন্টারি কালার হচ্ছে অরেঞ্জ বা একটু ইয়েলোইশ আর কি। তো এই যে দেখেন, অরেঞ্জ বা ইয়েলোইশ, তার মানে এটা স্ট্যান্ড আউট করাচ্ছে। আবার ঠিক এইখানে এখানে হচ্ছে আমার ব্লু, এইটার হচ্ছে কমপ্লিমেন্টারি কালার হচ্ছে ব্লু। অ্যাকচুয়ালি অরেঞ্জ থেকে শুরু করে আমার হচ্ছে ইয়েলো পর্যন্ত হয়। তো অরেঞ্জ থেকে শুরু করে ইয়েলো পর্যন্ত আর কি রাখা হয়েছে। যদিও এখানে আর কি রেডটা আসছে, রেড একেবারে তার কমপ্লিমেন্টারি কালার না, কিন্তু কাছাকাছি লেভেলের কমপ্লিমেন্টারি কালার। তো আপনারা যখন একেবারে একদম হুবহু আর কি অপোজিট পাবেন না, তখন তার কাছাকাছি শেডে আর কি রাখার চেষ্টা করবেন। এবার হচ্ছে রুল অফ স্পেস। আচ্ছা, আপনারা ধরেন কোন একটা মুভিং সাবজেক্টে যখন ছবি তুলবেন, এই ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্প করবে, এবং স্ট্রিট ফটোগ্রাফিতে অনেক বেশি হেল্প করবে। যেমন এইটার একটু চিন্তা করেন যে এই যে লঞ্চটা সেটা সামনের দিকে আগাচ্ছে, রাইট? তো এখন আমি যদি এরকম কিছু একটা করি, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটাকে এইখানে রাখলাম, বা আমি আমার এই ফ্রেমটাকে সরায়ে এই সাবজেক্টটা থেকে শুরু করলাম আমার হচ্ছে ডান দিকটা, আর বাম দিকে আমি বেশি জায়গা রাখলাম।
তাহলে কি হবে, যে সে যেদিকে যাচ্ছিল সেই দিকে কোনো জায়গা নাই। তো এটা আসলে একটু বাজে লাগে। তার মানে আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে সে যেদিকে যাচ্ছে তার দিকটাতে একটু ফাঁকা রাখবো। আচ্ছা, এইবার একটু দেখেন সে ও আচ্ছা, এটা তো হচ্ছে মুভিং এর জন্য। যদি কোনো পোর্ট্রেট ছবি তুলি, সে যেদিকে তাকায় আছে সেই দিকে আমরা একটু বেশি জায়গা রাখবো। যেমন এই লোকটা এদিকে তাকায় আছে, তার মানে আমরা এখানে জায়গা রাখবো। আবার এইখানে জায়গা রাখার কারণে আমি এখানে খুব একটা ইন্টারেস্টিং মুভমেন্ট পাচ্ছি, যেটা আমাকে অ্যাকচুয়ালি কিউরিয়াস করতেছে। এটা একটা ভালো কম্পোজিশন। যেমন এটা, এই লোকটা এখানে হচ্ছে ফুটবলে কিক করতেছে, তার মানে এই দিকে আমি একটু বেশি জায়গা রাখবো। যেমন দেখেন মিডিল যদি এইটা হয়, তাহলে আমি আমার যে ফুটবলার সেই ফুটবলারকে একটু বাম দিকে রেখে দিব। আচ্ছা, এটা হচ্ছে লেফট টু রাইট। হ্যাঁ, তো দেখেন এইখানে সব ছবিগুলোতেই লেফট থেকে শুরু হয়েছে, তাই না? আমি হচ্ছে আগেও বলছিলাম যে মানুষের যেহেতু অ্যাকচুয়ালি বেশিরভাগ হিউম্যানরা একদম লেফট থেকে শুরু করে রাইটের দিকে আর কি কোনো একটা চিত্র আঁকে বা হচ্ছে আর কি আপনার লেখাপড়া করে। তো এই জন্য আমরা প্রথমে লেফটটা বেশি আগে তাকাই, তারপরে হচ্ছে রাইটটাকে তাকাই। তো এই জন্য হচ্ছে আমরা চেষ্টা করব আমাদের সাবজেক্টকে লেফটে রাখতে, রাদার দ্যান রাইটে রাখতে। রাইটে থাকলে থাকবে, বাট আমরা যদি আমাদের যদি ওইটার অ্যাস্থেটিক্যাল ভ্যালু নষ্ট না হয়, তাহলে আমরা চেষ্টা করবো ওইটাকে মিরর করে দেওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ, এই মহিলা যেটা আছে, আপনি আপনি যদি নিজেও হচ্ছে একটু এটার দিকে তাকান, তাহলে আপনার যে প্রথমে চোখ এটার উপরে পড়বে। কারণ এটাও কিন্তু বেশ আর কি কন্ট্রাস্ট ফলো করতেছে, যে আমার হচ্ছে কি বলে, কালার অ্যাকসেন্ট কালার হচ্ছে আমার নীল, আর কমপ্লিমেন্টারি কালার আমার এখানে পেয়ে গেছি। তার মানে এটাও কিন্তু সাবজেক্ট হতে পারতো, বাট ইনি কিন্তু মেইন সাবজেক্ট। তার মানে ইনি হচ্ছে জাস্ট ডানে থাকার কারণে ইনি হচ্ছে এক্সপোজারটা পেলেন না আর কি। তো এটা করা যাবে না। এবার আছে হচ্ছে ব্যালেন্স দ্য এলিমেন্ট ইন দ্য সিন। তো আমরা চেষ্টা করব যে রুল অফ থার্ডটা মেনটেন করার জন্য। তো যদি বাম দিকে হচ্ছে কোনো একটা সাবজেক্ট পড়ে যায়, ডান দিকটা যদি একেবারে পুরোপুরি ফাঁকা থাকে, তখন ওইটা একটু ফাঁকা ফাঁকা লাগবে। ওইটাকে ভরাট করার জন্য আমরা একটা কমপ্লিমেন্টারি কোনো কিছু দিব। সেটাকে হচ্ছে আমরা, সেটার মাধ্যমে আমরা ওইটাকে বলতেছি আর কি ব্যালেন্স করার জন্য। তার মানে এইখানে দুইটা সাবজেক্ট সিলেক্ট করাটা একটা কাইন্ড অফ কম্পোজিশন রুল। তো আমরা হচ্ছে এটাকে প্রাইমারি সাবজেক্ট বলতে পারি, আর এটাকে আমরা হচ্ছে কমপ্লিমেন্টারি সাবজেক্ট বলতে পারি, যেটা এই ছবিটাকে ব্যালেন্স করতেছে। যেমন এইটা হচ্ছে আমার মেইন সাবজেক্ট, আর এটার থেকে একটা ছোট্ট একটা টোন, যেটা আরেকটা রুল অফ থার্ড এর যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেখানে আর কি আছে, সেটা হচ্ছে আমার সেকেন্ডারি সাবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে জাক্সটাপোজিশন। জাক্সটাপোজিশন ব্যাপারে আপনারা কে কি জানেন, একটু আপনাদের থেকে শুনবো। আচ্ছা, আপনারা কেউই বলতেছেন না। আচ্ছা, আমি যেহেতু খুবই ছোট ক্লাস, আমি হচ্ছে একজনকে জিজ্ঞাসা করি। দেবলীন ভট্টাচার্য একজনকে দেখতে পাচ্ছি। আপনি আনমিউট করেন, বলেন দেখি জাক্সটাপোজিশন কি। আপনি শোনা যাচ্ছে না অ্যাকচুয়ালি। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি এটা সম্পর্কে ক্লিয়ার না, বাট আমার মনে হচ্ছে হয়তো বা ধরেন দুই তিনটা জিনিস পাশাপাশি আছে এবং ওদের মধ্যে ধরেন কোনো ধরনের কন্ট্রাস্টের কম বেশি বা এরকম জাতীয় কিছু। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, একটা ডিসিমিলারিটি বা সামথিং হচ্ছে আইরনিও একটা জাক্সটাপোজিশন, ঠিক এরকম। আচ্ছা, আরো একজন আমাদেরকে একটু ভালো ধারণা দিক তো, এনিওয়ান? জয়তী সিংহ, ইনি আপনি আপনি যদি পারেন তাহলে একটু আমাদের বলতে পারেন। না ভাইয়া, আসলে এটা পারি না। আচ্ছা, ফাইন। অনন্যা জাহান? না, আমারও আসলে জানা নেই এই বিষয়ে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, কার জানা আছে বলেন। ভাইয়া জিনিসটা কি এরকম যে দুইটা অনেকটা অপোজিট টাইপের জিনিস থাকবে, তো ওই সাবজেক্ট গুলোর যেমন এখানে যদি আমরা কালারটা দেখি যে হোয়াইট ব্যালেন্সের ব্যাপারে যেটা বলেছিলেন যে একটা একদম ব্লুইশ, আবার এখানে ওয়ার্ম লাইটও আছে, তো এখানে কি সেই অপোজিট বা কন্ট্রাস্ট কালারের ব্যাপারটা আনার জন্য বলেছে জাক্সটাপোজ?
না না, ওইটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার, আর জাক্সটাপোজিশন হচ্ছে মেইনলি টেক্সচারের মাধ্যমে হয়, সাবজেক্টের মাধ্যমে হয়। আচ্ছা, যদি আমি পাশাপাশি একটা ফোন আর একটা লেটার রাখি, মানে হচ্ছে চিঠি রাখি আর কি, তাহলে এটা একটা জাক্সটাপোজিশন হবে। এটা আসলে একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, বা একটা হচ্ছে টাইমের এরা বোঝাচ্ছে। এই সময় একটা যোগাযোগ মাধ্যম এটা ছিল, এখন হচ্ছে এটা। তারপরে হচ্ছে আমরা যদি এরকম কোনো রাখতে পারি, একটা ডাক বাক্স, আর হচ্ছে কেউ পাশে দাঁড়ায় হচ্ছে ফোনে কথা বলতেছে, তো এটা একটা জাক্সটাপোজিশন। আবার হচ্ছে এরকম কিছু আইরনিক্যাল সামাজিক আমরা ছবিও রাখতে পারি, যেটাকে অ্যাকচুয়ালি বিদ্রুপাত্মক ছবি বলা হয়। যেমন হচ্ছে কেউ হয়তোবা বলতেছে যে এখানে ফুল ছেঁড়া নিষেধ, তো সে একজন ফুল ছিঁড়তেছে, তো এটাও একটা জাক্সটাপোজিশন। আবার হচ্ছে একজন খুব শান্ত অবস্থায় দাঁড়ায় আছে পাশে, ধরেন আপনার রুল অফ থার্ড এর এই পাশে একজন বয়স্ক মানুষ শান্ত অবস্থায় বসে আছে, আর এই পাশে একটা ছোট্ট বাচ্চা খেলতেছে আর কি, বা দৌড়ে আসতেছে, তো এটা একটা জাক্সটাপোজিশন। তারপরে হচ্ছে কুরবানির সময় হচ্ছে জাক্সটাপোজিশন অনেক বেশি ইয়া করা যায় আর কি, তৈরি করা যায়। যেমন হচ্ছে হয়তোবা কোনো একটা ছোট্ট বাচ্চা আছে, সেই ছোট্ট বাচ্চা হচ্ছে জাস্ট কুরবানিটা দেখতেছে, তো এটা অ্যাকচুয়ালি তার মেন্টালিটিতে কি ক্রিয়েট করতেছে, এটা একটা জাক্সটাপোজিশন আর কি। মানে এরকম অনেকে, এটা যদিও বা বিতর্কিত একটা জিনিস, বাট হচ্ছে অনেকে এইভাবে অনেকে ছবি তোলে। তারপরে হচ্ছে আমরা একটা ওয়্যার অ্যান্ড পিসের বিভিন্ন একটা সিরিজ দেখছিলাম, যে মাঝে মধ্যে ওই কি বলে বন্দুকের নলে হচ্ছে আর কি ফুল ঢুকায় দেওয়া আর কি, তো সেটাও একটা জাক্সটাপোজিশন। তারপরে একপাশে হচ্ছে, একপাশের এই ছবিটা আমরা এভাবে ফ্রেমটাকে স্প্লিট করতে পারি। এই পাশে হয়তো বা কোনো একটা বেশ সুদিং একটা হচ্ছে এরিয়াকে আমরা দেখবো, মানে এরিয়াল ভিউ এর কথা বলতেছি আর কি। এরিয়াল ভিউ এর একটা ছবি দেখবো, মানে যেটা অনেক বেশি অর্গানাইজড শহরের পার্ট, আর এই পাশে একটা বস্তি, এটাও জাক্সটাপোজিশন। এটা আমাদের হচ্ছে নটরডেমের ক্ষেত্রে অনেক বেশি বেশি প্রযোজ্য আর কি। যদি আমরা এনবিসির ওইখান থেকে যদি ড্রোন উড়াই, তাহলে নটরডেমকে হচ্ছে অনেক সুন্দর অর্গানাইজড লাগবে, আর তার পাশে যে আমরা যেখানে থাকতাম আর কি আরামবাগে, সেটাকে অনেক বেশি হচ্ছে মেস আপ লাগবে। এটা জাক্সটাপোজিশন। জাক্সটাপোজিশন অনেক ভাবে তৈরি করা যায়। এখানে কিভাবে তৈরি হয়েছে দেখেন, এখানে কালারের মাধ্যমে তৈরি হয় নাই, কালার এখানে হচ্ছে আরেকটা রুলকে ফলো করতেছে। বাট এইটাতে হচ্ছে একটা ওল্ড টাইপের আর কি জিনিসপত্র আছে, মানে বিল্ডিংস আছে, আর এখানে একটা মডার্ন বিল্ডিং আছে। এইখানে আমার কন্ট্রাস্টটা তৈরি হচ্ছে আর কি, যে মডার্ন এরাতেও হচ্ছে কিছু কিছু অ্যানশিয়েন্ট টাইপের হচ্ছে জিনিসপত্র আছে, যেটা স্ট্যান্ড আউট করতেছে। এটা জাক্সটাপোজিশন। যেমন এটা কিভাবে জাক্সটাপোজিশন, লেটস থিঙ্ক। আচ্ছা, এটা মনে হয় হচ্ছে ক্যাসেল এবং তার আশেপাশের যে পরিবেশ আছে, যে just ছোট ছোট ঝুপড়ি দোকান, এটার মধ্যে একটা ধনী গরিবের বৈষম্য ফুটিয়ে তুলতে পারে হয়তো। মানে এটা খুব বেশি ভালো জাক্সটাপোজিশন না, বাট জাক্সটাপোজিশন। তারপরে হচ্ছে হ্যাঁ, এটা একটা জাক্সটাপোজিশন, সেটা হচ্ছে ন্যাচার অ্যান্ড ম্যানমেড মনোমেড, এটা হচ্ছে একটা ব্যাপার। এটা কি জাক্সটাপোজিশন? আচ্ছা, এটা জাক্সটাপোজিশন না, এখানেও লেখা আছে জাস্ট কমপ্লিমেন্ট করছে। আচ্ছা, এটা জাস্ট হচ্ছে একটা ঐতিহাসিক টাইপের ছবি, মানে এই ছবিটা ফিল্টারের মাধ্যমে করা হয়নি, এই ছবিটা আসলেই ফ্রান্সে তোলা হয়েছিল। এবং হচ্ছে একটা মানুষ হচ্ছে জাস্ট তার ইয়া, এটাকে ছবি তুলতে বলছে। এখন এটা জাক্সটাপোজিশন আমার কাছে লাগতেছে না, আপনারা একটু শেয়ার করেন। আপনারা কেউ বলেন যে হচ্ছে আপনারা কোনো অন্য কোনো হচ্ছে অ্যাঙ্গেলে এটাকে ভাবতেছেন কিনা। সেটা মনে হচ্ছে না আসলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, এটা হয়তো বা যেই অথর আছে সেই অথর মনে হয় হচ্ছে ঐতিহাসিক কোনো কারণে জাস্ট লিখছে আর কি। ঠিক আছে, এবার হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গলস। এটা হচ্ছে একটু আগে যে আমরা পড়ছিলাম না যে ট্রায়াঙ্গলস, ওইটার সাথে একটু বেশি ম্যাচ করে। বাট ওইখানকার ট্রায়াঙ্গেল গুলো হচ্ছে যে কোনো জায়গায় তৈরি হতে পারে, কিন্তু গোল্ডেন ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই শেপেই তৈরি হতে হবে। এই শেপটাকে আপনারা একটু মনে রাখবেন, এই শেপের মধ্যে যে আমাদের যতগুলো ভাগ হয়েছে, এই সবগুলো ভাগে হচ্ছে একটা একটা করে সাবজেক্ট আপনি রাখতে পারেন। যেমন এখানে দেখেন, এই ক্ষেত্রে শুধুমাত্র স্কাইটা থাকবে, তাহলে এটা একটা স্কাইয়ের পোর্শন পাইছে। এই এই পোর্শনটাতে যদিও বা
এটা আমরা যদি আরেকটু উপর থেকে তুলতাম এবং বিল্ডিংটাকে যদি আমরা পুরোপুরি নিতে পারতাম তাহলে একটু বেটার হতো। বাট এই পোর্শনটা হচ্ছে বিল্ডিং এর জন্য, এই পোর্শনটা হচ্ছে রাস্তার জন্য। রাস্তা এবং হচ্ছে আচ্ছা যদিও বা এটা পাইনি, বাট রাস্তা এবং হচ্ছে বিল্ডিং এর জন্য, এটা রাস্তা এবং বিল্ডিং এর জন্য। এটা পারফেক্ট এক্সাম্পল না, বাট হচ্ছে এখানে ভালোই বোঝা যাচ্ছে যে এখানে অনেকগুলো এলিমেন্ট স্প্লিট হইছে, সেটা কিসের মাধ্যমে? গোল্ডেন ট্রায়াঙ্গেলের মাধ্যমে। এটা আমি আবারও বলতেছি যে এই রুলগুলো আসলে 100% অ্যাকুরেটলি কখনোই মেনটেন করা সম্ভব না, বাট আপনারা চেষ্টা করবেন যতটুকু পারেন আর কি। তো এইখানের যে মানে ফলটা ছিল, আসলে ফল্ট বলা যাবে না, যে হচ্ছে একটু চেঞ্জেস গুলো হচ্ছে যা আনা যেতে পারতো, একটু অ্যাঙ্গেলটা ওপর থেকে আনা যেতে পারতো, এই বিল্ডিংটা এটা পুরোপুরি এটার মধ্যে পড়ে যেত। আর হচ্ছে হ্যাঁ, এতটুকুই জাস্ট মেনটেন করলে অনেক ভালো হয়ে যেত আর কি। আচ্ছা, যেমন এটা অনেক ভালো জাক্সটাপোজিশন, যেমন এখানে একটা সাবজেক্ট রাখছি, এখানে একটা রাখছি, এবং এখানে আমার একটা সাবজেক্ট চলে আসছে। তো এটা বেশ ভালো জাক্সটাপোজিশন। সরি, জাক্সটাপোজিশন কেন, এটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। আচ্ছা, এবার গোল্ডেন ট্রায়াঙ্গেলের থেকে আরো বেটার হচ্ছে, এবং আমি মনে করি যে রুল অফ থার্ড কে রিপ্লেস করে এরকম একটা হচ্ছে আপনার মেথড হলো গোল্ডেন রেশিও। তো অনেকে বলতে শুনবেন যে হচ্ছে অনেক ফটোগ্রাফারকে আপনি হচ্ছে পরামর্শ আর কি দিতে শুনবেন যে তারা যেন হচ্ছে গোল্ডেন রেশিওটা বেশি মেনটেন করে রাদার দ্যান আপনার হচ্ছে যেই রুল অফ থার্ড। তো আমিও চেষ্টা করি গোল্ডেন রেশিওটা বেশি মেনটেন করার জন্য আর কি। গোল্ডেন রেশিও আর রুল অফ থার্ড খুবই কাছাকাছি, আমরা দেখলে বুঝতে পারবো। আমরা তো গোল্ডেন রেশিওর ব্যাপারটা জানি যে গোল্ডেন রেশিওকে যদি আমরা যে ইকুয়েশনটা পাই, সেই ইকুয়েশনটাকে যদি আমরা ফর্ম করি, এরকম একটা স্পাইরাল জিনিস তৈরি হয়। তাহলে এই স্পাইরালের যে মাঝখানের যে পোর্শনটা, সেখানেই আমার হচ্ছে সাবজেক্টটা থাকবে। যেমন এখানে দেখেন, এখান থেকে যদি আমরা স্পাইরালটা শুরু করি, তাহলে এই পোর্শনে যে আমার মানে দৃষ্টি ওখানে যে নিবদ্ধ হচ্ছে, এবং ওই পোর্শনেই কিন্তু এইখানে হচ্ছে বেশিরভাগ একটা কারুকার্য আছে। তো এটা একটা ভালো গোল্ডেন রেশিওর ফর্মুলা। আবার এইখানে দেখেন, এই দুইটা মানুষ দেখেন, আমি যদি এইখানে হচ্ছে ট্রায়াঙ্গেলটা সরি হচ্ছে রুল অফ থার্ডটাকে মেনটেন করার চেষ্টা করি, রুল অফ থার্ডও কিন্তু সে মেনটেন করছে, কিন্তু এখানে আরেকটা নতুন জিনিস মেনটেন করছে, সেটা হচ্ছে গোল্ডেন রেশিও। তো যদি কোনো জাজ আর কি বুঝতে পারে, তাহলে অ্যাকচুয়ালি আপনার ছবিকে একটু বেশি ভালো মার্কিং করবে, যদি সে গ্রামাটিক্যাল ফটোগ্রাফার হয়। যেমন এটা এটা কিন্তু আসলে রুল অফ থার্ড কে মেনটেন করে নাই, কিন্তু হচ্ছে এটা গোল্ডেন রেশিও কে মেনটেন করছে। যেমন এনার ছবি আমরা আগেও দেখছিলাম, এখানেও গোল্ডেন রেশিও মেনটেন করছে। ও হ্যাঁ, এটা কিন্তু রুল অফ থার্ড মেনটেন করেনি, বাট গোল্ডেন রেশিও মেনটেন করছে। তো আপনারা যে কোনো ভাবেই হচ্ছে এটা তুলতে পারেন আর কি। আপনারা জাস্ট একটু মাথায় রাখবেন যে গোল্ডেন রেশিওটা হচ্ছে রুল অফ থার্ড এর থেকে একটু বামে বা একটু ডানে, মানে একটু ধারের দিকে আরো চলে যায়। লেট দ্য ব্যাকগ্রাউন্ড গিভ আ কনটেক্সট টু সাবজেক্ট, এটা বিশেষ কিছুই না, যে আমার হচ্ছে পাখিটা কোথায় আছে এইটা হচ্ছে বোঝানোর জন্য আমি একটু জুম আউট করে ছবিটা তুলবো, যেন হচ্ছে আমার সারাউন্ডিং বা অ্যাম্বিয়েন্ট জিনিসগুলো চলে আসে। এটা ব্যাপারে আগেও বলা হয়েছে। যেমন এই ফুলটার ক্ষেত্রে হচ্ছে একটা সিমেট্রিতে আছে, সেমেটারিতে আছে। তো এটা হচ্ছে বোঝানোর জন্য এখানে ইয়া করা হয়েছে, একটু জুম আউট করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ব্রেক দ্য রুল টাইপের পরে আর কি। আপনি কোনো রুলই মেনটেন করতেছেন না, আপনার জাস্ট ভিজিটরকে আপনি কনফিউজ করে দিচ্ছেন যে কোথায় সাবজেক্ট আছে তুমি দেখে নাও টাইপের। এটা রুল ব্রেকিং একটা ফর্মুলা। আমরা রুল ব্রেকিং একটু পরে পড়বো। আচ্ছা, এই ব্যাপারে একটু আলোচনা করা হয়েছে যে আপনার হচ্ছে তিনটা জিনিস থাকা উচিত: ফোরগ্রাউন্ড, মিডল ডিস্টেন্স, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। মিডল ডিস্টেন্সটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনার সাবজেক্ট হয়, বাট আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডেও সাবজেক্ট রাখতে পারেন। আচ্ছা, এটা একটা ভালো একটা কম্পোজিশন, সেটা হচ্ছে হিউম্যান ইন্টারেস্ট রাখা। মানে আপনি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আসলে অতটা আপনাকে ইমপ্রেস করতেছে না। যদিও বা এখানে একটা মানুষ আছে, যদি আমার মানুষটা আরেকটু সামনে চলে আসতো, তাহলে সেইখানে আমার দৃষ্টিটা নিবদ্ধ হইতো, এবং আমার যে লিডিং লাইন আছে, সেই লিডিং লাইনটা আমার মানুষের দিকে আর কি হচ্ছে যেত। এবং ওই মানুষটা যদি পেছনে ফিরে থাকতো, তাহলে তার ফেসও দেখা যাচ্ছে না, ওই জিনিসটা টাইমলেস এবং ক্লাসিকও হতো, এবং অ্যাকচুয়ালি হচ্ছে মোর আপিলিং হতো আর কি। এটা এটা বলতে চাচ্ছি। আপনারা নিজেরাই ট্রাই করে দেখবেন। যদি আপনার কোনো ল্যান্ডস্কেপ ছবি তোলা থাকে, আপনি আবার আরেকটা ল্যান্ডস্কেপ যদি ওইটা রিচ করতে পারেন, ওইখানে আবার হচ্ছে আপনার ফ্রেন্ডকে একটু দাঁড় করায় দেন উল্টা দিকে, তারপরে ছবি তোলেন রুল অফ থার্ড মেনটেন করে বা লিডিং রুল মেনটেন করে, তখন দেখবেন যে আপনার ওই ছবিটা আরো বেশি ভালো লাগতেছে।
আচ্ছা এইখানে বোঝা যাচ্ছে মনে হয়। না না না, ওয়েট ফর আর কি, মানে এটা বোঝাচ্ছে যে এই লোকটা যখন এটার মাঝখানে যখন চলে আসবে তখন হচ্ছে আপনি ছবি তোলার চেষ্টা করবেন। তো ইউ হ্যাভ টু ওয়েট, এটা ছাড়া কিছু না। সঠিক সময়ে আপনি আর কি ছবিটা তুলছেন কিনা। আচ্ছা এগুলো যদিও বা রুলের মধ্যে পড়ে না, তো এইটা শেষ। আপনারা এই লিঙ্কটা আমি দিয়ে দিব, আর প্লাস হচ্ছে আরো অনেকগুলো আর কি হচ্ছে লিঙ্ক আছে, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আমি আর কিছু দেখায় শেষ করে দিব আর কি। দাঁড়ান। আচ্ছা আমরা একটু চেষ্টা করব যে আমরা যা যা শিখলাম তা আসলে হচ্ছে আহ, ঠিক আছে কিনা, বা আমরা আরেকটু রিভিউ করার চেষ্টা করব খুব দ্রুত। না এটা কিছুই না, এটা হচ্ছে অ্যানিমেল ফটোগ্রাফির জন্য। দেখেন এখানে হচ্ছে সিমেট্রি হচ্ছে একটা রুল বলা হচ্ছে। তো এখানে একদম আমার যে হচ্ছে ভেড়াটা আছে সেটা মাঝখানে আছে, এবং যে লিডিং লাইন সেই লিডিং লাইনটা হচ্ছে একটা সিমেট্রি অবস্থানে আছে, আমি মাঝখানে বসে ছবিটা তুলছি। একটা ভালো একটা হচ্ছে গ্রামার ফলো করছে। যেমন এটা হচ্ছে রুল অফ অড কে আবার মেনটেন করে না, কিন্তু এটা আবার সিমেট্রি বা মিরর একটা জিনিসকে মেনটেন করে। তো এটাও আমার কাছে ভালোই লাগতেছে। তারপর হচ্ছে রিপিটেশন। যেমন আমি অনেকগুলো ছাগলকে একটা হচ্ছে রিপিটেড ওয়েতে আমি হচ্ছে দাঁড় করায় ছবিটা তুলছি। এখন আমি হচ্ছে কাউকেই ফোকাস করতেছি না, বাট আমি হচ্ছে এই সকল রিপিটেড ফেসকে ফোকাস করতেছি। তো এটাও একটা ভালো কম্পোজিশন। যেমন এটা আসলে আমি এখানে কোনো ইন্ডিভিজুয়াল ছাগল বা ভেড়াকে দেখাচ্ছি না, আমি একটা কমিউনিটিকে যখন দেখাবো তখন এই রিপিটেশন ফর্মুলাটা আমি ইউজ করতে পারি। তারপরে হচ্ছে লিডিং লাইন। যেমন এইখানে লিডিং লাইন যাচ্ছে, এখানে লিডিং লাইন যাচ্ছে, আমার যে লিডার আছে সেই লিডারের দিকে আমার চোখ যাচ্ছে। তারপরে এখানে লিডিং লাইন এদের দিকে চোখ যাচ্ছে। তারপর হচ্ছে ফোকাল পয়েন্ট। যেমন এই ছবিগুলো অনেক বেশি ডাইনামিক, কারণ হচ্ছে আমি অনেক বড় একটা ফোকাল পয়েন্ট ফোকাস আর কি লেন্থ নিব, মানে আমি অনেক জুম লেন্স দিয়ে আমি তাকে শুধুমাত্র ফোকাস করব। তো এইখানে আমার অনেক অ্যাপারচারটা লো হয়ে যাবে, এবং আর কি একটা খুব ন্যাচারাল শ্যালো অফ ডেপথ আমি পেয়ে যাব এর দিকে। মানে এখানেই আমি জাস্ট ফোকাস পাচ্ছি, আর বাকিগুলোতে কোথাও ফোকাস নাই। তো আমার চোখ প্রথমে এর দিকেই যাচ্ছে, এটাকে বোঝাচ্ছে আর কি ফোকাল পয়েন্ট। আইসোলেট দ্য কালার। হ্যাঁ এটা একটা ভালো ইয়া। সেটা হচ্ছে দেখেন আপনার সাবজেক্ট যদি আপনার ব্যাকগ্রাউন্ডের হচ্ছে কালার যদি আর কি দুটাই সেম হয়ে যায়, তখন ওইটাতে আপনি হচ্ছে ভালো মতো বুঝতে পারবেন না বা ফোকাস করতে পারবেন না। তো এই জন্য আপনি চেষ্টা করবেন যে আপনার সাবজেক্টটা যেন আপনার ব্যাকগ্রাউন্ডের থেকে একটু অন্যরকম কালার হয় আর কি। যেমন হচ্ছে এটা দেখেন, এই ক্ষেত্রে এই ছবি আর এই ছবির মধ্যে কম্পারিজন করা হয়েছে। তো এই ছবিটা আরো বেশি আপিলিং লাগতেছে তাই না? এখানে হচ্ছে এটাও ব্ল্যাক এটাও ব্ল্যাক, তার মানে আমি যদি এই ছবিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করতাম তাহলে এই ছবিটার বেশি হচ্ছে মানে ভ্যালুটা থাকতো না আর কি, গ্রামাটিক্যাল ভ্যালু থাকতো না। আমি আবারও সবসময় কিন্তু একটা জিনিস কথা বলতেছি আর কি, গ্রামাটিক্যাল ভ্যালু। প্রত্যেকটা ছবিরই কিন্তু একটা ভ্যালু আছে, কিন্তু আমরা শুধুমাত্র এইখানে গ্রামার পড়তেছি আর কি। যেমন ইংলিশের আমরা গ্রামার পড়তাম, বাট হচ্ছে যখন যারা নেটিভ আছে তারা কি সবসময় গ্রামার ফলো করে? আসলে ফলো করে না। তো ঠিক সেরকম আপনারা যখন হচ্ছে আপনার যখন মন চাইবে তখন আপনি গ্রামার ফলো করবেন না। ইটস ফাইন। আচ্ছা এটা হচ্ছে ফ্রেমিং। ওই যে হচ্ছে ফ্রেম উইথ ফ্রেম, এটা এটা আর কি এখানে এখানে দুইটা ফ্রেম ক্রিয়েট করছে, একে ফোকাস করতেছে। এখানে ফ্রেমটা হচ্ছে জানালা, এটা হচ্ছে একটা সিনের মতো আসছে। এটা হচ্ছে লেয়ার। এটা হচ্ছে আমার ফোরগ্রাউন্ড, এটা হচ্ছে মিডল গ্রাউন্ড, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনারা লক্ষ্য করেন যে আমার ফোরগ্রাউন্ডটাই হচ্ছে সাবজেক্ট। আচ্ছা এখানে হচ্ছে ফোরগ্রাউন্ড, এটা হচ্ছে আচ্ছা এখানে এটা এটা তিনটা বা চারটা গ্রাউন্ড নাই, এখানে অনেকগুলো লেয়ার আছে। যেমন এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা এটা এবং আকাশ। তার মানে হচ্ছে যখন যদিও বাংলাদেশে এরকম কিছু নাই, বাট সাজেকের দিকে গেলে হয়তো বা পাওয়া যেতে পারে। কিন্তু যখন আপনি পাহাড়ি এইসব এগুলো করবেন তখন আপনি অনেকগুলো লেয়ার পাবেন, ওই লেয়ার গুলোই হচ্ছে ক্যাপচার করার চেষ্টা করবেন আর কি। পয়েন্ট অফ ভিউ, হ্যাঁ এটা বলা হয়েছে যে আপনি যদি লো থেকে তুলেন তাহলে একটু ইন্টারেস্টিং লাগবে, আপনি যদি আপ থেকে তুলেন সেটাও ইন্টারেস্টিং লাগবে। আচ্ছা আসেন এটা দেখি। আচ্ছা এটা ওই লিডিং লাইন এগুলো সবগুলো এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আমি এটা একটু দেখাতে চাচ্ছি, একদম সবগুলো সাম আপ করে ফেলি।
রুল অফ থার্ড, এটা হচ্ছে আমাদের প্রথমে মেনটেন করার একটা বিষয় যে আমরা শুধুমাত্র ইন্টারসেক্টিং পয়েন্টগুলোতে রাখবো, আর আরেকটা টেন্ডেন্সি কি আমরা হচ্ছে বাম দিকে রাখবো। আর হচ্ছে ব্যালেন্স করার চেষ্টা করব যে এই যে হাইক করতেছে এখানে যদি একটা বাটারফ্লাই থাকে তাহলে এটা একটা সুন্দর ব্যালেন্সড ছবি হবে। আর এটা হচ্ছে ফ্রেমিং, মানে ফ্রেম উইথ ফ্রেম, মানে হচ্ছে এই গাছগুলোর মাধ্যমে যদি আমি একে ফ্রেম করাইতে পারি এটা আর একটু ইন্টারেস্টিং হবে। ভিউ পয়েন্ট মানে হচ্ছে আমি হয় উপর থেকে দেখবো আর হয় নিচ থেকে দেখবো, মানে জাস্ট ওইটা আমার হিউম্যান আইয়ের মতো হবে না আর কি, তাহলে হচ্ছে ভালো। লিডিং লাইন মানে হচ্ছে কোন একটা রাস্তা হতে পারে, কোন একটা হচ্ছে পাহাড়ও হতে পারে, তার দিকে আমাকে লিড করতেছে, এটা হচ্ছে লিডিং লাইন। ব্যাকগ্রাউন্ড রাখার চেষ্টা করব, এটা বলতে বোঝাচ্ছে আর কি তিনটা লেয়ার রাখার চেষ্টা করব, ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে সাবজেক্ট, দেন ফোরগ্রাউন্ড, সাবজেক্ট, দেন ব্যাকগ্রাউন্ড, ঠিক সেরকম। এটা হচ্ছে সিমেট্রি অ্যান্ড প্যাটার্ন। তাহলে হচ্ছে এই দুটাকে আমি একদম যদি মিরর করি তাহলে বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি মিরর। আবার এটার হচ্ছে একটা অপোজিট রুল হচ্ছে কি, রুল অফ অড, মানে আমি দুইজনকে রাখবো না তিনজনকে রাখবো, মানে আমি এখানে আরেকজনকে ডিস্টেন্সে যদি দাঁড় করাই তাহলে আমি ফোকাসটা ওর দিকে খুব দ্রুত পেয়ে যাবো। দুইটাই যেখানে যেটা আপনার উদ্দেশ্য, যে ওই উদ্দেশ্য হাসিল করার জন্য আপনার যেটা লাগবে আপনি সেটা ইউজ করবেন। আরেকটা হচ্ছে ডেপথ, ডেপথ বলতে বোঝাচ্ছে ওই লেয়ার গুলো আর কি, এখানে জাস্ট হচ্ছে তিনটা লেয়ার ছিল বাট এখানে অনেকগুলো লেয়ার, তো এটা একটা ডেপথ ক্রিয়েট করে। আর একটা ক্রপিং, ক্রপিং যদিও বা হচ্ছে ফ্রেমিং কোনো না, কম্পোজিশন কোনো রুল না, বাট ক্রপিং এর মাধ্যমে কম্পোজিশনকে ঠিক করা যায়। তো আপনি যে ক্লোজ শট নিচ্ছেন, এই ক্লোজ শটের মাধ্যমে আপনি যে ইমোশন গুলো বুঝতে পারবেন, ফিল দ্য ফ্রেম, এই রুলটাকে মেনটেন করতে পারবেন, এটাই বোঝানো হচ্ছে। আর এটা হচ্ছে হরাইজন লাইন। আচ্ছা, এটা এটা কোথাও বলা হয় না, তাই না? আচ্ছা, এটা একটু বলি যে আপনি চেষ্টা করবেন যে আকাশকে বেশি ফোকাস না করতে, কারণ আকাশে যদি ওইরকম ডাইনামিক কোনো মেঘ না থাকে, আকাশ জাস্ট সিম্পলি সাদা অথবা লাল, সরি, সাদা অথবা নীল, দেখা হচ্ছে এটা আসলে মনোটোনাস জিনিসপাতি আর কি ইয়া করে, ওইখানে আমার কোনো ডাটা নাই, ওইখানে আমার কোনো ইন্টারেস্ট নাই। তো ওই জন্য পয়েন্ট অফ ভিউটা হচ্ছে হওয়া উচিত যে আমার ফোরগ্রাউন্ডটা বেশি হবে, সাবজেক্টটা একটু ওপরে থাকবে। যেমন এইখানে হচ্ছে আমার এটা মিডিল পয়েন্ট, মিডিল পয়েন্টের ওপরে কিন্তু আমার সাবজেক্টটা আছে, আকাশটা একটু কম, পাহাড়টা একটু বেশি, এটা হচ্ছে একটু মেনটেন করার চেষ্টা করবে। আর এটা হচ্ছে রুল অফ স্পেস। তো আমরা কি করব, সে যেদিকে যাচ্ছে সেদিকে আমরা একটু স্পেস রাখবো, আর যদি বা উপরে রাখার অত দরকার ছিল না, বাট সেদিকে যেদিকে সে যাচ্ছে সেদিকে আমরা হচ্ছে একটু স্পেস রাখবো। আসেন দেখি আমরা এখানে এটা কি বলছে। আচ্ছা, এগুলো সবগুলোই আমি আপনাদেরকে দিয়ে দিব, সেম কথাই বারবার বলা হচ্ছে। আর এখন আপনাদের থেকে প্রশ্নের উত্তর রেখে আমরা হচ্ছে ক্লাসটা শেষ করতে পারি। আপনাদের কারো প্রশ্ন থাকলে করতে পারেন আনমিউট করে। আচ্ছা, কমপ্লিমেন্টারি কালারের যেটা বলা হলো ওখানে, মানে প্রশ্নটা ছিল যে আম, আমি কি ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে যে ফোরগ্রাউন্ড এই দুইটাকে কমপ্লিমেন্টারি কালার মানে নীল আর কমলা এরকম রাখবো, নাকি আমি সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডের কালারটা ডিফারেন্স রাখবো আর কি? আচ্ছা আচ্ছা, যেমন এটা দেখেন, এই ছবিটা কিন্তু হচ্ছে কমপ্লিমেন্টারি কালার আর কি। যেমন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, রাইট? এটা হচ্ছে আমি ব্লু করে ফেললাম, আর এটাই আমার সাবজেক্ট, এখানে কোনো ফোরগ্রাউন্ড নাই, তাহলে আমি কি করলাম, সাবজেক্টের সাথে এটা ম্যাচ করলাম। কিন্তু আগের যে ছবিগুলো ছিল সেই ছবিগুলোতে আমার হচ্ছে ফোরগ্রাউন্ডও ছিল। তো আপনি যদি চান আপনি হচ্ছে শেড গুলো আলাদা আলাদা করতে পারেন, কিন্তু এরকম করতে হবে আপনাকে, আপনার যদি এখানে কোনো ফোরগ্রাউন্ড থাকতো তাহলে এই ফোরগ্রাউন্ডটাকে আপনি আবার নীল করতে পারতেন, তাহলে এরকম একটা একান্তর ধারা চলে আসতেছে যে ব্লু, তারপরে হচ্ছে ইয়েলো, তারপরে আবার ব্লু, এরকম যেন হয়, আবার যেন মিক্স আপ না হয়ে যায় যে আপনি সাবজেক্টটা হচ্ছে ইয়েলো করে ফেললেন, তার সরি সাবজেক্টটা ইয়েলো হইলো, আপনার আবার এই আকাশটাও একটু আপনি ইয়েলোইশ করে ফেললেন কালার গ্রেডিং এ, এরকম যেন না হয়, যেন মিশে না যায়। মানে আমাদের কমপ্লিমেন্টারি কালারের মেইন উদ্দেশ্যই হচ্ছে ওইটা থেকে এটা আলাদা করা। তার মানে আপনার যদি তিনটা লেয়ার থাকে তাহলে তিনটা লেয়ারের মধ্যে মাঝখানের লেয়ারটা একরকম হবে, আর যেই বাকি যে দুই পাশের যে দুইটা লেয়ার আছে সেই দুইটা লেয়ার আলাদা আলাদা কালার হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা করে ফোরগ্রাউন্ড এবং সাবজেক্টকে হচ্ছে একটা কালার করে, আর আকাশকে যেহেতু নীল রাখে তো ওটা নীলই রাখা হয় আর কি। আমি কি আরো উদাহরণ দিয়ে দেখাবো নাকি না মোটামুটি না, বুঝতে বুঝতে পারছি? পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে একটু দেখাই এখানে
যেমন এই কালারটা এখানে কিন্তু কোনো মতেই কমপ্লিমেন্টারি কালার ইউজ করা হয়নি, এখানে বরঞ্চ মনোটোন ইউজ করা হয়েছে বা সিম্পলিসিটি একটা জিনিস ইউজ করা হয়েছে। তো এখানে আমার জাস্ট একটাই কালার, তো এটাও একটা ভালো প্লিজিং দিচ্ছে। যেমন এটা হচ্ছে একটা কালারেরই শেড দিচ্ছে, এটাও একটা প্লিজিং ব্যাপার। তারপরে এটাও একটা কালারের শেড দিচ্ছে, কিন্তু এটা কমপ্লিমেন্টারি কালার কখন হতো? যদি আমার এই আকাশটা নীল হতো আর সূর্যটা হচ্ছে আমার যদি হলুদ হতো, তাহলে আবার কমপ্লিমেন্টারি কালার হতো। আপনি লক্ষ্য করেন সূর্যটাও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডেই আছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডেই দুইটা কালার চলে আসছে, যে হচ্ছে আমার হচ্ছে হলুদ এবং নীল। তো এটাও কিন্তু একটা কমপ্লিমেন্টারি কালার। জাস্ট আপনি যেটা দেখাতে চাচ্ছেন সেটা যদি পপ আপ করে এবং সেটা যদি কালারের মাধ্যমে পপ আপ করে, সেটাই কমপ্লিমেন্টারি কালারের রুলের মধ্যে পড়বে। আচ্ছা, আর অন্য প্রশ্ন নেই? বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা প্যান ফটোগ্রাফির উদাহরণ আর কি, জাস্ট বাকিগুলো মুভ করতেছে বাট কার হচ্ছে শার্প। আপনি মনে হয় আনমিউট করছেন কিন্তু শোনা যাচ্ছে না। হ্যালো ভাইয়া, শোনা যায় এবার? হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা ভাইয়া, যদি এমন হয় যে একটা রেলিং এর এই পাশ থেকে আমি ছবি তুললাম, মানে ছবিতে রেলিং আসবে, তো আমার সাবজেক্টটা হচ্ছে একটু মানে পুরা হরাইজন্টালি আর কি প্লেসড আছে, তো দুইটা লাইন তো একটু আলাদা হয়ে যায়। আমরা ধরেন লিডিং লাইনটা দিয়েও ওইভাবে আনতে পারছি না, যেহেতু রেলিংটা অনেক বড় হয়। তো সেই ক্ষেত্রে আমরা মানে দুইটা অ্যাঙ্গেল পাই, তো ওই দুইটা অ্যাঙ্গেল একটু ডিস্টার্বিং লাগে দেখতে, তো সেটা আমরা কিভাবে ঠিক করব? আচ্ছা, এটা সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি আমি আপনাকে একদম হাতে কলমে দেখাতে পারতাম, বা আপনি যদি একটা কোনো ছবি তুলে পাঠাতে পারতেন আর কি। তবে আচ্ছা। দেখেন, যেমন এই যে রেলিং, এই রেলিংটাও কিন্তু অনেক বড়, তাই না? যে এই রেলিংটা শেষ হচ্ছে না, এরকম কি বলতে চাচ্ছেন যে আমি এখানে কোথায় সাবজেক্টটা প্লেস করব? জি, এরকম টাইপের, মানে যদি আমাদের রেলিংটা পুরা ছবিতেই থাকতো, মানে আচ্ছা এখানে আচ্ছা যেমন লেফটে আর নাই, কিন্তু আমরা যদি একটু সামনে থেকে তুলতাম আর কি। আচ্ছা, এই পাশেও চলে গেছে তাই না? জি। তাহলে আমি করতাম কি, যে হচ্ছে আমি আরেকটু অ্যাঙ্গেলটা করে ফেলতাম। মানে আমি হচ্ছে তার মানে আপনি বুঝবেন যে আপনি হরাইজন্টালে যখন থাকবেন তখন তো আপনি সকল রেলিংটাই পাবেন, আর যখন আপনি আপনার ক্যামেরাটাকে এরকম করবেন, রেলিং হচ্ছে আমার এই হাতটা, জি। তখন কিন্তু আপনার পুরো ফ্রেমটা চলে আসবে না। বুঝতে হুম। পারছেন? তাহলে জি। আপনি একটু সরে যাবেন, আপনি দেখবেন যে অবভিয়াসলি হচ্ছে এটা হচ্ছে কি বলে, একটা অ্যালাইন। জায়গায় ডাইভার্জ করবে, সরি একটা জায়গায় কনভার্জ করবে আর কি, যদি আপনি আপনার অ্যাঙ্গেলটা ঠিক করে রাখতে পারেন। আর যদি কনভার্জ না করে, তাহলে আপনি এটা ধরে নিতে পারেন যে আপনি খুব কাছাকাছি আছেন। তখন আপনি করবেন কি, আপনার সাবজেক্টকে সামনে আনার চেষ্টা করবেন। যেমন আমি একটু বলি, এই যে এতটুকু মানুষ এই পুরো রেলিংকে কিন্তু কভার করতে পারে না, তাহলে আমি যদি মানুষটাকে সামনে আনি সে তত বড় হয়ে যাবে। তার মানে হচ্ছে সে যদি এখানেও দাঁড়ায়, এই পুরো জায়গাটার রেডিং সে কভার করে ফেলতে পারবে। জি। জাস্ট হচ্ছে আপনার সুবিধা মতো আপনি আর কি কভার করার চেষ্টা করবেন। বাট কভার যদি নাও করে তবুও হচ্ছে সমস্যা নাই, ওইটাও আরেকটা সৌন্দর্য টাইপের মনে হবে। আচ্ছা। ঠিক আছে, আর আরো প্রশ্ন নিচ্ছি। আমাদের কোর্স তো প্রায় শেষের দিকে আর কি, তো কালকে হচ্ছে এগুলোর একটু বিস্তারিত আর কি আলোচনা করা হবে, আর হচ্ছে কালকে আরো একটু অ্যাস্থেটিক্স নিয়ে আর কি কথা বলা হবে এবং ডুস এন্ড ডনস নিয়ে কথা বলা হবে। তো তার আগে যদি আপনাদের প্রশ্ন থাকে অবভিয়াসলি করতে পারেন। আচ্ছা, আই থিংক কারোরই প্রশ্ন নাই। আচ্ছা, এবার আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে। এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনারা যে কোনো 5টা রুল নিবেন, যে কোনো 5টা, 28টা রুল দেখানো হয়েছে। তো এই 5টা রুলের হচ্ছে আপনারা রিক্রিয়েট করবেন আর কি। তো যে কোনো কিছু যে কোনো ভাবে আপনারা রিক্রিয়েট করে তুলতে পারেন, কিন্তু আপনারা, আমি জাস্ট একটু সাজেশন করব যে আপনারা যেন আগের ছবিগুলো না ইউজ করেন, আপনারা যেন নিজেই আর কি আজকে একটু ছবিগুলো তুলে আপনারা আর কি পাঠান অ্যাসাইনমেন্ট হিসেবে। ঠিক আছে, তাহলে আমরা মিটিং এখানে শেষ করে দিচ্ছি, রেকর্ডিং অফ করে দিচ্ছি।